অ্যানালিসিস। আমরা টেক্সট পড়ে অ্যানালিসিস করার চেষ্টা করব। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার লেকচার 2। ওয়ালাইকুম আপনারা আসসালাম সবাই ওয়ালাইকুম ওয়ালাইকুম। আসসালাম স্যার। আশা করি আপনারা পাওয়ার পয়েন্ট স্লাইডটা দেখতে পাচ্ছেন। ফার্স্ট স্লাইড, হোমার্স ইলিয়াড, আমাদের লেকচার 2, ফোকাস হচ্ছে বুক 1 টেক্সচুয়াল অ্যানালিসিস। আমরা বুক 1 এ টেক্সট অ্যানালিসিস করে বের করার চেষ্টা করব যে এখানে আমরা কি তাহলে ওই ক্লাসিক এলিমেন্টস গুলা পাই কিনা, whether we find the elements of classicism or not, আমরা কি ক্লাসিক লিটারেচারের বৈশিষ্ট্যগুলো এখানে পাই কিনা। Let's move to our second slide. সেটা কি পড়তে পারছেন? ইয়েস জি স্যার। একটু পড়বেন স্লাইডটা। Our স্যার আমি focus, we will try to discern মানে হচ্ছে আইডেন্টিফাই করা। আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। নাম্বার 1, বেসিক হিউম্যান ইমোশনস। এখানে আমরা বেসিক হিউম্যান ইমোশনস খুঁজে বের করার চেষ্টা করব। এখানে আমরা কি কি বেসিক হিউম্যান ইমোশনস পাই। এরপর আমরা বের করার চেষ্টা করব পোর্ট্রায়াল অফ হিউম্যান রিলেশনশিপস, মানুষের সম্পর্ক, মানুষের যে সম্পর্ক সেটা কিভাবে রিফ্লেক্ট হচ্ছে, পোর্ট্রেট হচ্ছে। এবং সাথে সাথে আমরা এটাও খেয়াল করব পিকচার অফ ব্রড হিউম্যান লাইফ, আমাদের মানুষের জীবন, সাধারণ জীবন, এর কোনো ছবি আমরা খুঁজে পাই কিনা। থার্ড স্লাইড আপনারা দেখতে পাচ্ছেন। বুক 1, আমাদের ইলিয়াডের মেইন টেক্সটে আমরা ঢুকে যাচ্ছি। হোমার্স ইলিয়াড আমরা পড়ছি মিডের আগে। আমাদের প্রথম টেক্সট এনশিয়েন্ট গ্রিক ক্লাসিক এপিক। আমাদের ইলিয়াড এখানে 24টা চ্যাপ্টার, 24 চ্যাপ্টার্স। এগুলো প্রতিটা চ্যাপ্টারকে আমরা বলবো হচ্ছে বুক 1, বুক 2, বুক 3। আজকে আমরা শুরু করতে যাচ্ছি বুক 1, প্লেগ অ্যান্ড রাবস। আমাদের প্রথম যে চ্যাপ্টারটা, আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা হোমার নাম দিচ্ছেন প্লেগ অ্যান্ড রাত। দুটো শব্দ, প্লেগ, প্লেগ হচ্ছে একটা অসুখের নাম, মহামারীর নাম প্লেগ, অ্যান্ড রাত। রাত আমরা লাস্ট ক্লাসে কিন্তু মানে ডিসকাস করলাম, এটা কার রাগের কথা আমরা বলছি। আমরা এখানে কার রাগের কথা বলছি? অ্যাকিলিস। ইয়েস, অ্যাকিলিসের রাগের কথা। ইয়েস, থ্যাংক ইউ মামুন। অ্যাকিলিস, থ্যাংক ইউ পায়েল। অ্যাকিলিসের রাত, অ্যাকিলিসের অ্যাঙ্গার। তাহলে আমাদের যে প্রথম চ্যাপ্টারটা বুক 1, এটার ফোকাস হচ্ছে প্লেগ অ্যান্ড রাত। এখানে আমরা দেখতে পাবো এই চ্যাপ্টারে, হ্যাঁ, অ্যাকিলিস রেগে যাবে। আর এখানে দেখতে পাবো আরেকটা টপিক, প্লেগ। টেক্সট শুরু করার আগে লেটস ফোকাস অন ওভারঅল সিনাপসিস, কি হচ্ছে। কেউ একজন পড়বেন? একটু পড়েন।
The Greek army is led by Agamemnon, son of Atreus. It is besieging Ilium, a town in the region of Troy whose ruler is Priam. আচ্ছা, It is এই the জায়গাটা এটা এটা কিন্তু অলরেডি আমাদের কভার্ড, লাস্ট ক্লাসে আমরা বলেছি দ্য গ্রিক আর্মি, দুটো আর্মির যুদ্ধ হচ্ছে, একদিকে হচ্ছে গ্রিক আর্মি, আরেকদিকে হচ্ছে ট্রোজান আর্মি। দ্য গ্রিক আর্মি কমান্ডার কে? হু ইজ দ্য সুপ্রিম কমান্ডার? লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করলাম অ্যাগামেমনন। অ্যাগামেমনন, তার বাবার নাম হচ্ছে এট্রিয়াস। অ্যাগামেমনন হচ্ছে সুপ্রিম কমান্ডার অফ গ্রিক আর্মি। ওর আর্মি, গ্রিক আর্মি কি করছে? ইট ইজ বেসিজিং ইলিয়াম। এরা ইলিয়াম নামে একটা শহর আছে, আমরা যে শহর বলছি ট্রয়, এই ট্রয়কে তখন বলা হতো ইলিয়াম। দ্য সেন্টার অফ ট্রয়, সুন্দর একটা শহর ছিল, আ ভেরি বিউটিফুল সিটি, ওটার নাম ছিল ইলিয়াম। গ্রিক আর্মি এই ইলিয়াম শহরটাকে ঘেরাও দিয়ে রেখেছে, যাতে ইলিয়াম থেকে কেউ বের হতে না পারে, ইলিয়ামের ভিতরে আর কেউ ঢুকতেও না পারে। ইলিয়াম, a town in the region of Troy whose ruler is প্রিয়াম। লাস্ট ক্লাসে আমরা ওর নামটা জেনেছি, প্রিয়াম। এই ইলিয়াম রাজা, ইলিয়ামের রাজা হচ্ছে প্রিয়াম। তারপর কি লিখা ভালো করে খেয়াল করেন, ইট ইজ দ্য 10th ইয়ার অফ দ্য ওয়ার। 10 বছর ধরে যুদ্ধ হচ্ছে, 10 বছর ধরে যুদ্ধ হচ্ছে, কিন্তু চারটিখানি কথা না, ফর 10 years the war is going on। মানে আমাদের ইলিয়াড যখন শুরু হচ্ছে তখন অলরেডি 10 বছর চলে গেছে, অলরেডি 10 years have been passed। আমাদের কাহিনী শুরু হচ্ছে মাঝখানে, অলরেডি 10 বছর চলে গেছে। 10 বছর ধরে গ্রিক আর ট্রোজান দুই আর্মি এক যুদ্ধ করছে, 10 বছর ধরে যুদ্ধ করছে। 10 বছর ধরে ইলিয়াম শহর, ইলিয়াম দ্য টাউন, ইট ইজ সারাউন্ডেড। ইলিয়াম ইজ সারাউন্ডেড বাই গ্রিক আর্মি ফর 10 years। সহজ কথা নয়। তারপর সেবা পড়েন। To satisfy their desire for booty, the Greeks carry out raids on local towns. Human captives are specially prized. They are kept as slaves or sold for এটা আমরা লাস্ট ক্লাসে ransom. ডিসকাস করলাম, হ্যাঁ। After one হ্যাঁ হ্যাঁ, এটা লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করলাম। ওকে সেবা, থ্যাংক ইউ। such raid, the young girl preaches টু স্যাটিসফাই দেয়ার ডিজায়ার ফর বুটি, যখন তারা কোনো একটা রাজ্য দখল করে বা কোনো একটা এলাকা যখন দখল করে ফেলে, তখন তারা লুটতরাজ চালায়, তারা লুটতরাজ চালায়। এগুলোকে ওরা বলে হচ্ছে বুটি। লুটপাট করার পর তারা যে ধন সম্পদ নিয়ে আসে এগুলোকে ওরা বলে বুটি। The Greeks carry out raids on local towns and they accumulate booty. বুটি বলতে আমরা এখানে কি বুঝাচ্ছি? হিউম্যান ক্যাপটিভস আর স্পেশালি প্রাইজড। সবচেয়ে মূল্যবান বুটি, সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা লুট করে ওরা হচ্ছে হিউম্যান ক্যাপটিভ, ওরা কিডন্যাপ করে নিয়ে যায়। They are kept as slaves or sold for ransom। তাদেরকে দাস বানিয়ে রেখে দেয় কেউ কেউ, আবার কাউকে মুক্তিপণের জন্য মানে আটকে রাখে, ওদেরকে ফ্যামিলির লোকজনকে বলে যে মুক্তিপণ দিয়ে এদেরকে ছাড়িয়ে নিয়ে যাও। আফটার ওয়ান সাচ রেড, এমন একটা লুটপাট করার পর, দ্য ইয়াং গার্ল ক্রিসেইস, একটা ওয়ার প্রাইস হিউম্যান ক্যাপটিভ, তার নাম হচ্ছে ক্রাইসেইস, CHRYSEIS, young girl named Chryseis। তারপর পড়েন। স্যার স্ক্রিনে পুরোটা আসছে না এখানে। ওকে,
আচ্ছা দেখ কি করা যায়। আচ্ছা এখন পড়েন। Younger Chryses is selected as an appropriate prize for Agamemnon. But Chryses is the daughter of Chrysis, a local priest প্রিস্ট। of Apollo. আচ্ছা, ক্রাইস নামে একটা শহর গ্রিক আর্মি লুটপাট করে যত বুটি কালেক্ট করে, যত ধন সম্পদ, যত দাস কালেক্ট করে, তাদের মধ্যে সবচেয়ে সুন্দরী ছিল ক্রাইসেস, দ্য মোস্ট বিউটিফুল ইয়াং মেড। তাকে এ হচ্ছে ক্রাইসেস হচ্ছে দ্য মোস্ট ভ্যালুয়েবল বুটি। এটা কাকে দেয়া হবে? ইট উইল বি গিভেন টু সুপ্রিম গ্রিক কমান্ডার অ্যাগামেমনন। অ্যাগামেমনন যেহেতু তাদের সবচেয়ে বড় কমান্ডার, দেয়ার হেড, পুরস্কার হিসেবে তাকেই দেয়া হবে ক্রাইসেসকে। বাট ক্রাইসেস, শি ইজ দ্য ডটার অফ ক্রাইসিস। ক্রাইসেস ডটারের নাম হচ্ছে ক্রাইসেস, আর প্রিস্টের নাম হচ্ছে ক্রাইসিস, CHRYSES, a local priest of Apollo. লাস্ট ক্লাসে আমরা অ্যাপোলোকে চিনলাম, প্লেগ গড। লাস্ট ক্লাসে আমরা চিনলাম অ্যাপোলো ইজ দ্য প্লেগ গড। উনি হচ্ছেন মহামারীর দেবতা, অসুখের দেবতা। তার যে প্রিস্ট তার একমাত্র মেয়ে ক্রাইসিস। ভালো করে খেয়াল করেন, মেয়ের নাম হচ্ছে ক্রাইসেস, CHRYSEIS। বাবার নাম হচ্ছে ক্রাইসিস, এটাতে কিন্তু কোনো এক্সট্রা আই নাই। CHRYSES is the name of the unfortunate father. এতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা? একটা শহর দখল হলো, ইয়েস স্যার, সেই বুঝতে পেরেছি। শহরে লুটপাট করে সবকিছু ভাগ বাটোয়ারা করে দিল। সবচেয়ে মূল্যবান বুটি, সবচেয়ে মূল্যবান লুট করা সম্পদ হচ্ছে ক্রাইসেস নামে এক বিউটিফুল ইয়াং মেড। উপহার হিসেবে দেয়া হলো অ্যাগামেমননকে। অ্যাগামেমনন রিসিভড দ্য সুপ্রিম বুটি। এখন ক্রাইসেস ইজ দ্য অনলি ডটার অফ ক্রাইসিস। এই ক্রাইসিসকে অ্যাপোলো দেবতার প্রিস্ট, অ্যাপোলো দেবতাকে সে পূজা করে, a local priest of Apollo. আমরা এখন লাইন ওয়াইজ সামারি একটু স্টাডি করে আমরা মেইন টেক্সটে যাব। আমরা যদি লাইন ওয়াইজ সামারিটা দেখি, না লাইন 1 থেকে লাইন 7 পর্যন্ত আমরা যদি পড়ি, তাহলে আমরা পাবো হিয়ার আমাদের যে কবি হোমার, the poet announces his theme and asks the goddess Muse. Muse হচ্ছে goddess of memory, স্মৃতির দেবী। The poet announces his theme and asks the goddess, the Muse, goddess of memory, to sing. Through him, the destructive anger of the greatest Greek fighter Achilles, son of Peleus. এখানে হোমার কিন্তু এপিকের শুরুতেই, মহাকাব্যের শুরুতেই দেবীর উদ্দেশ্যে একটা উৎসর্গ করছে, দেবীকে উৎসর্গ করছে, বলছে প্লিজ গিভ মি স্ট্রেংথ টু সিং। কি বিষয়ে গাবে? হোয়াট ইজ দ্য সেন্ট্রাল ফোকাস? দ্য ডিস্ট্রাকটিভ অ্যাঙ্গার অফ দ্য গ্রেটেস্ট গ্রিক ফাইটার অ্যাকিলিস। একদম প্রথম লাইনে আমরা পাবো দ্য মেইন ফোকাস অফ দ্য এপিক। হোয়াট ইজ দ্যাট? The destructive anger of the greatest Greek fighter
Achilles. আমি একটু চেষ্টা করি আপনাদেরকে টেক্সটটা দেখানো যায় কিনা। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। Yes, sir. কি দেখতে পাচ্ছেন? কেউ একজন পড়েন। Anger sign goddess, the anger of Achilles, son of আচ্ছা আচ্ছা, Peleus. থ্যাংক ইউ। তাহলে আপনারা, আমি পড়ছি, আপনারা একটু মিলিয়ে নেবেন। আমরা একটু আগে বললাম না, লাইন 1 টু লাইন 7, এখানে আমরা পাবো আওয়ার পোয়েট উইল প্রেজ টু মিউজ, বলছে আমাদের টেক্সট ইলিয়াড শুরু হচ্ছে কিন্তু অ্যাঙ্গার। দেখেন প্রথম শব্দটাই আমাদের এপিকের প্রথম শব্দটাই দেখেন কি লেখা, অ্যাঙ্গার। আমাদের এপিক ইলিয়াডের ফার্স্ট ওয়ার্ড ইজ অ্যাঙ্গার। অ্যাঙ্গার মানে কি? ফিউরি, রাগ, রাগ। অ্যাঙ্গার, সিং গডেস, দ্য অ্যাঙ্গার অফ অ্যাকিলিস, son of Peleus. হোমার গডেসকে বলছে sing about it, কি বিষয়ে গাবে? The anger of Achilles, the son of Peleus. একদম ফার্স্টেই বলে দিচ্ছে what is the central focus of this epic, to portray the destructive fury, destructive wrath of Achilles. অ্যাকিলিসের পরিচয় পরে দেয়া আছে, হু ইজ অ্যাকিলিস, son of Peleus. এরপর দেখেন তারপরের লাইনে বলা আছে that accursed anger which brought the Greeks endless sufferings and sent the mighty souls of many warriors to Hades. মানে কি? সেই ভয়ঙ্কর রাগ, অভিশপ্ত রাগ, accursed anger, accursed শব্দটা আসছে কার্স থেকে, অভিশপ্ত। সেই অভিশপ্ত রাগ যেটা which brought the Greeks, যেটা নিয়ে আসলো গ্রিকদের জন্য endless sufferings. অ্যাকিলিস যদিও সে গ্রিক সাপোর্টার, অ্যাকিলিস গ্রিকদের পক্ষে যুদ্ধ করছে, কিন্তু অ্যাকিলিসের রাগের কারণে কারা সাফার করছে? Greeks are suffering, which brought the Greeks endless sufferings and sent the mighty souls of many warriors. এই অ্যাকিলিসের অসম্ভব অভিশপ্ত রাগের কারণে অসংখ্য সৈন্য, অসংখ্য গ্রিক সৈনিক তারা জীবন হারায়, তারা প্রাণ হারায়। দে গোস টু হেডিস। হেডিস, HADES, এটা হেডিস মানে হচ্ছে আন্ডারওয়ার্ল্ড, পরকাল। কখনো ওই কালচারে, ইন গ্রিক কালচার, এনশিয়েন্ট গ্রিক কালচার, যখন কেউ মারা যায় তখন তার সোল চলে যায় হেডিসে, HADES, হেডিস মানে হচ্ছে আন্ডারওয়ার্ল্ড। তাদের সোলটা আন্ডারওয়ার্ল্ডে চলে যাচ্ছে, এখানে বলা আছে সোলস টু হেডেস, আত্মাটা আন্ডারওয়ার্ল্ডে চলে যাচ্ছে, কিন্তু তাদের বডি লিভিং দেয়ার বডিজ অ্যাজ ক্যারিয়ান ফর দ্য ডগস, তাদের ডেড বডি পড়ে রইল পৃথিবীতেই অ্যাজ এ ক্যারিয়ান। ক্যারিয়ান মানে হচ্ছে ফুড ফর দ্য ডগস, মানে এই হতভাগ্য সৈন্যদের যে দেহ, শরীর, এটা কিন্তু নিয়ম, মানে নিয়ম অনুযায়ী যেভাবে দাহ করার কথা, কবর দেওয়ার কথা বা পুড়ে ফেলার কথা, সেভাবে কিন্তু ব্যারি করা হচ্ছে না। অ্যাজ এ রেজাল্ট দেয়ার ডেড বডিজ আর ফুড ফর দ্য ডগস, কুকুর শিয়ালে খাচ্ছে। অ্যান্ড এ ফিস্ট ফর দ্য বার্ডস, শকুন কাক তাদের খাদ্যে পরিণত হচ্ছে এসব ডেড বডি গুলো। মানে করুণ একটা বর্ণনা দেয়া আছে যে অ্যাকিলিস তার রাগ এতটাই ধ্বংসাত্মক, এতটাই অভিশপ্ত,
যে তার নিজের দলের সৈন্যরা তার রাগের কারণে মৃত্যুবরণ করছে, আর তাদের ডেড বডি শকুন কুকুরে খেয়ে যাচ্ছে। এরপরে আপনাদের হাতে যদি কাগজ কলম থাকে এই অংশটা লিখে নিতে পারেন। লেখা আছে, and Zeus's purpose was fulfilled. Zeus, the supreme god, the king of the gods and goddesses, তার পারপাস, তার উদ্দেশ্য was fulfilled. আমরা এখানে কিন্তু মানে বের করার চেষ্টা করব পরে যে জিউসের কোন ইচ্ছাটা ফুলফিল হচ্ছে এখানে। It all began when Agamemnon, lord of men, and godlike Achilles quarreled and parted. এখন প্রশ্ন হচ্ছে, লাস্ট ক্লাসে আমরা বললাম যে অ্যাকিলিস রেগে গেল, কারণ কি? কিছুটা আমরা জানি। ইট অল বিগেন, কেন কেন রেগে গেল? ইট অল বিগেন, শুরু হলো when Agamemnon, the supreme Greek commander, lord of men, and a godlike Achilles, Agamemnon and Achilles, তারা ঝগড়া করলো। Huge quarrel, they quarreled and parted. আমরা দেখলাম Agamemnon took away Achilles' war prize and insulted heavily. As a result, Achilles was infuriated. Achilles প্রচন্ড রেগে গেল এবং অ্যাকিলিস অ্যাগামেমননকে বলল, আমি তোমার আন্ডারে আর যুদ্ধই করব না। I will no longer fight with you, এবং চলে গেল। সেই মুহূর্ত থেকে অ্যাকিলিসের মধ্যে সেই ভয়ঙ্কর রাগের জন্ম নিল। এক্সট্রিম রাগ, এক্সট্রিম অ্যাঙ্গার। কেউ একজন পড়েন তো এখান থেকে, which of the gods? Which of the gods was it that made them quarrel? It was Apollo, son of Zeus and Leto, who started the feud because he was furious with Agamemnon for not. Which of the gods was it that made them quarrel? It was Apollo, son of Zeus and Leto, who started the feud because he was furious with Agamemnon for not respecting his priest crisis. So Apollo inflicted a deadly plague on Agamemnon's army And destroyed his man. Thank you, Sheba. Thank you, Sumona. Which of the gods? and এই যে তাদের মধ্যে ঝগড়া হলো, অ্যাকিলিস আর destroyed অ্যাগামেমননের his মধ্যে men. ঝগড়া হলো। আচ্ছা, থ্যাংক ইউ। Crisis আমরা had এখন come to কন্টিনিউ the করি quick, তাহলে। swift Which of ships the gods was it that made them quarrel? এই যে ransomed and অ্যাগামেমনন আর carried the অ্যাকিলিসের মধ্যে, emblems of the archer এই যে god অ্যাকিলিস Apollo আর on his অ্যাগামেমননের মধ্যে যে ঝগড়াটা হলো, এর পেছনে কে ছিলেন? অ্যাপোলো, son of Zeus and Leto। এই ঝগড়ার পেছনে দায়ী হচ্ছে অ্যাপোলো, who started the feud because he was furious with Agamemnon for not respecting his priest Chryses। একটু আগে বললাম না ক্রাইসিস, ক্রাইসিসের মেয়ে হচ্ছে ক্রাইসেস। যখন ক্রাইসিস গেল তার মেয়েকে উদ্ধার করে আনতে, তখন অ্যাগামেমনন ইনসাল্টেড প্রিস্ট ক্রাইসিস। অ্যাপোলোর যে প্রিস্ট ক্রাইসিস তাকে ইনসাল্ট করলো। Apollo's priest Chryses was insulted. অ্যাপোলোর প্রিস্টকে ইনসাল্ট করা মানেই হচ্ছে অ্যাপোলোকে ইনসাল্ট করা। So Apollo inflicted a deadly plague on Agamemnon's army and destroyed his men. Apollo inflicted a deadly plague on Agamemnon's army and destroyed his men. অ্যাপোলো হচ্ছে প্লেগের দেবতা, মহামারীর দেবতা। যখনই দেখলো অ্যাগামেমনন ওকে ইনসাল্ট করছে, তখন রাগ করে অ্যাপোলো গ্রিক আর্মির ওপর প্লেগ বর্ষণ করা শুরু করলো। এটা ডিটেইলস এর পরের প্যারায় আছে। ক্রাইসিস হ্যাড কাম টু দ্য গ্রিক সুইফট শিপ।
Crisis had come to the Greeks' swift ships to recover his captured daughter. ক্রাইসিস অ্যাপোলোর প্রিস্ট যখন জানতে পেল যে তার মেয়েকে ধরে নিয়ে গেছে, এবং ক্রাইসিস ইজ নাও স্লেভ টু অ্যাগামেমনন। প্রিস্ট যখন জানতে পারলো তার একমাত্র মেয়েকে অ্যাগামেমনন ধরে নিয়ে গেছে এবং তার স্লেভ হিসেবে রেখেছে, তখন ক্রাইসিস সাহস করে, মনে সাহস নিয়ে যায়, গ্রিকদের জাহাজের কাছে যায়, টু রিকভার হিজ ক্যাপচার্ড ডটার। তার আশা ছিল যে রিকোয়েস্ট দিয়ে, মুক্তিপণ দিয়ে কোনোভাবে তার মেয়েকে উদ্ধার করে নিয়ে আসবে। এটা তার আশা ছিল। ক্রাইসিসের যত সম্পদ আছে সব সম্পদ সে কাছে করে নিয়ে আসছে। ইহ জগতের, এই পৃথিবীতে ক্রাইসিসের যত ধন সম্পদ, সোনা, হিরে জহরত আছে, সবকিছু সে নিয়ে আসছে, যাতে তার সমস্ত সম্পত্তির বিনিময়ে সে সমস্ত সম্পত্তি দিয়ে র্যানসম দিবে, মুক্তিপণ দিবে, মুক্তিপণ দিয়ে মেয়েকে উদ্ধার করে নিয়ে আসবে। এটাই বলা আছে যে হি ব্রট উইথ হিম অ্যান ইমেন্স র্যানসম and carried the emblem of the archer god Apollo. সে শুধু ধন সম্পদ নিয়ে আসছে তাই না, অ্যাপোলো গড, উনার যে ইনসিগনিয়া, সাইন, অ্যাপোলো গডের পক্ষ থেকে সে আসছে। ক্রাইসিস হচ্ছে অ্যাপোলোর প্রিস্ট, মানে কি অ্যাপোলোকে প্রতিনিধিত্ব করছে। On a golden staff in his hand, he spoke in supplication to the whole Greek army. অ্যাপোলোর প্রিস্ট ক্রাইসিস সে পুরো গ্রিক আর্মির কাছে গিয়ে কাকুতি মিনতি করছে, অনুনয় বিনয় করছে। He spoke in supplication to the whole Greek army, and most of all its two commanders, Supreme Commander Agamemnon আর তার ভাই মেনেলেইয়াস, they are sons of Atreus. এট্রিয়াসের দুই ছেলে অ্যাগামেমনন, মেনেলেইয়াস, এদের দুইজনের কাছে গিয়ে হাত জোর করে প্রার্থনা করছে যাতে ও যত মুক্তিপণ নিয়ে আসছে ওরা যেন সেটা গ্রহণ করে আর তার মেয়েকে ফেরত দেয়। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি একজন বাবা তার সমস্ত সহায় সম্পত্তির বিনিময়ে তার মেয়েকে উদ্ধার করতে চাচ্ছে। এইখানে আমরা কি বেসিক হিউম্যান ইমোশনস পাচ্ছি বলেন? যেহেতু এটা আমাদের ফোকাস, আমরা ফোকাস করছি কি বেসিক হিউম্যান ইমোশনস পাচ্ছি। এখানে যদি আমাদের ফোকাস হয় ক্রাইসিস, সন্তানের প্রতি বাবার যে ভালোবাসা, এটা হ্যাঁ, সন্তানের প্রতি বাবার যে আবেগ, এখানে আমরা দুইটা বেসিক হিউম্যান ইমোশনস এর মিক্সচার পাচ্ছি। নাম্বার ওয়ান অবশ্যই ফিয়ার, ভয়, ফিয়ার ফর ডটার সেফটি, মেয়ের নিরাপত্তার জন্য সে ভয় পাচ্ছে, ফিয়ার। আর কি পাচ্ছি? ওয়ারি, সে খুবই উদ্বিগ্ন, মেয়ের কি হবে, মেয়েকে উদ্ধার করতে পারবে কিনা। এটার আরো আমরা রিফ্লেকশন পরবর্তীতে পাচ্ছি। সে কিভাবে সাপ্লিকেট করছে, সে কিভাবে অ্যাগামেমননের কাছে, মেনেলেইয়াসের কাছে কাকুতি মিনতি করছে, প্রার্থনা করছে। আমরা একটু পড়ি। Sons of Atreus and you other Greek men at arms, you hope to sack Priam's town and get home in safety? May the gods that live on Olympus grant your wish. বাবা বলছে যে হে অ্যাগামেমনন, হে মেনেলেইয়াস, আর যারা গ্রিক আর্মির সৈন্যরা, তোমরা কি চাচ্ছ? তোমরা কি চাও? ডু ইউ হোপ টু স্যাক প্রিয়ামস টাউন? তোমরা কি প্রিয়ামের শহরটাকে পুরো লুটপাট করবে? অ্যান্ড গেট হোম ইন সেফটি, এবং নিরাপদে বাড়ি ফিরে যেতে চাও? যদি তাই চাও, আই প্রে ফর ইউ, মে দ্য গডস দ্যাট লিভ অন অলিম্পাস, অলিম্পাসে যে গড গডেসরা আছে, গ্র্যান্ট ইউর উইশ, গডস এন্ড গডেস তারা যাতে তোমাদের প্রার্থনা পূরণ করে। নাও রেসপেক্ট দ্য আর্চার গড অ্যাপোলো, son of Zeus. সবকিছুই তোমরা পাবে। অ্যাপোলোর প্রিস্ট বলছে যে ইউ উইল গেট এভরিথিং। নাও রেসপেক্ট দ্য আর্চার গড অ্যাপোলোস, son of Zeus, মানে জিউসের ছেলে অ্যাপোলো, তার নাম নিয়ে বলছে যে অ্যাপোলোর প্রতি সম্মান রেখে তোমাদেরকে অনুরোধ করছি, accept this ransom and release my beloved daughter.
দেখেন, প্রিস্ট ক্রাইসিস, সে কিন্তু একজন ট্রোজান, সে কিন্তু ট্রয় রাজ্যেই বসবাস করে। সে বলছে তুমি এই সারা রাজ্য দখল করে লুটপাট করে নিয়ে চলে যাও, সব নিয়ে চলে যাও। বাবা বলছে, এখানে বাবা হিসেবে সে বলছে যে টেক এভরিথিং এন্ড গেট হোম সেফটি, বাড়িতে নিরাপদে চলে যাও। স্যার, বাড়িতে নিরাপদে চলে যাও, শুধু বিনিময়ে এই যে আমি সমস্ত সম্পত্তি নিয়ে আসছি, সব নাও, বিনিময়ে প্লিজ রিলিজ মাই বিলাভেড ডটার। এখানে একজন হেল্পলেস ফাদার, ডেসপারেট হেল্পলেস ফাদার, একজন অসহায় বাবার যে আকুতি মিনতি, একজন অসহায় পিতার আর্তনাদ আমরা খেয়াল করছি। যে পুরো দেশ যদি ধ্বংস হয়ে যায় তাতে তার কোনো আপত্তি নাই, শুধু সে কি চাচ্ছে, তার মেয়েকে সে ফেরত চাচ্ছে। একজন টিপিক্যাল বাবা, একজন টিপিক্যাল ফাদার কতখানি ডেসপারেট হতে পারে যে দেশ ধ্বংস হয়ে যাক, সব লুটপাট করে নিয়ে যাও তোমরা, শুধু এমনকি আমার যে সম্পত্তি তাও নিয়ে নাও, শুধু বিনিময়ে আমার মেয়েটাকে ফেরত দাও। মানে কতখানি ডেসপারেট হলে একজন বাবা এইভাবে প্রার্থনা করতে পারে। সে কিন্তু বেশ কয়েকটা পয়েন্ট এখানে আমরা মাথায় রাখতে হবে। একবার বলছে যে ডু ইউ হোপ টু প্যাক এন্টায়ার প্রিয়ামস টাউন, তুমি কি সবকিছু পুরো দেশটা লুটপাট করে নিতে চাও? নাও, কোনো আপত্তি নাই। শুধু বলছে যে প্লিজ রেসপেক্ট অ্যাপোলোকে সম্মান করো, একসেপ্ট দিস র্যানসাম, এই যে আমি আমার সমস্ত সহায় সম্পত্তি নিয়ে হাজির, টেক ইট এন্ড রিলিজ মাই বিলাভেড ডটার, আমার আদরের মেয়েকে ছেড়ে দাও। A desperate father is crying. This is the outcry of a desperate father. সে বারবার কাকুতি মিনতি করছে যেন তার মেয়েকে ছেড়ে দেয়। Then all the other Greeks shouted in agreement. All the other Greeks shouted in agreement. এই কথা শুনে গ্রিক আর্মি সবাই একসাথে তারা রাজি হয়ে চিৎকার করলো, ইয়েস। They wanted to see the priest respected. এখন গ্রিক আর্মি, সাধারণ সৈন্য, তাদের মনে তো ভয় আছে, অ্যাপোলো গডকে তো ইনসাল্ট করা যাবে না। তারা বলল যাতে অ্যাপোলো গডের জন্য, ইন রেসপেক্ট টু দ্য গড অ্যাপোলো, প্রিস্টকে যেন অপমান করা না হয়। At the splendid ransom taken, অ্যাগামেমননকে সব সৈন্যরা মিলে রিকোয়েস্ট করলো, প্লিজ টেক দিস হিউজ ransom and release the daughter of the priest. প্রিস্টের মেয়েকে ছেড়ে দাও। But this was not at all to Agamemnon's liking. অ্যাগামেমনন রাজি হলো না। He cruelly and bluntly dismissed the priest. সে একদম সাথে সাথে প্রিস্টকে না করে দিল, রিজেক্ট করে দিল। কিভাবে না করছে? Old man, don't let me catch you loitering by the hollow ships today or coming back again in the future. আমি যাতে ভবিষ্যতে কোনোদিন তোমাকে আমাদের জাহাজের আশেপাশে ঘুরঘুর করতে না দেখি, কখনোই তুমি আমাদের জাহাজের কাছে আর আসবে না। Or you may find the god's staff and emblems a very poor defense. যদি আসো, তোমার কপালে বিপদ আছে, অ্যাপোলো will not be able to save you. তোমার অ্যাপোলো গড তোমাকে সেভ করতে পারবে না, you will die. That girl I will not release. অ্যাগামেমনন বলছে আমি কোনোভাবেই ওই মেয়েকে, মানে প্রিস্টের মেয়েকে, I will not release, আমি তোমার মেয়েকে ছাড়বো না। She will grow old in Argos. তোমার মেয়েকে আমি সাথে করে দাস বানিয়ে আর্গোসে নিয়ে যাব। আর্গোস হচ্ছে ওর নিজের দেশ, অ্যাগামেমননের মাতৃভূমি আর্গোস। ইন মাই হাউস হোল্ড, ওর দেশে নিয়ে যাবে, ওর ঘরে নিয়ে যাবে। A long way from her country, working at her loom, sharing my bed. বলছে যে তোমার মেয়েকে আমি ছাড়বো না, তোমার মেয়ে যতদিন বুড়ো মৃত্যুর আগ পর্যন্ত তাকে আমি আমার দাস বানিয়ে রেখে দেব। Now get out and don't provoke me if you want to save your skin.
এখন আপনারা আমাকে বলেন এখানে আমরা কি কি বেসিক হিউম্যান ইমোশন পাচ্ছি? কি কি বেসিক হিউম্যান ইমোশন পাচ্ছি? অ্যাগামেমনন, কে বলবেন? তারা ইভা বলেন, ইশরাত জাহান ইভা বলেন। এই যে পার্টটা অ্যাগামেমনন যে একদম খুব নিষ্ঠুর ভাষায় এই অসহায় বাবাকে ফেরত দিয়ে দিচ্ছে, ফিরিয়ে দিচ্ছে, রিজেক্ট করছে, এখানে আমরা কি বেসিক হিউম্যান ইমোশন পাচ্ছি? অ্যাগামেমনন এখানে কিসের পরিচয় দিচ্ছে? অ্যাগামেমনন ইজ বিহেভিং অ্যারোগেন্টলি, ভেরি রুড, ভেরি ক্রুয়েল। এখন ক্রুয়েলটি, নিষ্ঠুরতা, এটাও কিন্তু একটা বেসিক হিউম্যান ইমোশন, এটাও কিন্তু আমাদের একটা স্বভাব মানুষের। অ্যাগামেমনন ইজ বিহেভিং অ্যারোগেন্টলি অ্যান্ড ভেরি ক্রুয়েল বিহেভিয়ার। সে খুব নিষ্ঠুরভাবে এই ডেসপারেট বাবাকে ফিরিয়ে দিচ্ছে। সে তো মেয়েকে ফেরত দেবেই না, উল্টা অপমান করছে আর বলছে আর কখনোই যেন সে জাহাজের আশেপাশে ঘুরঘুর না করে। এমন ভাবে অ্যাগামেমনন বলল যে বাবার পক্ষে ওইখানে আর থাকা সম্ভব না। সো হি স্পোক, এই যে এখানে দেখেন হাইলাইট করা, দেখেন সো হি স্পোক and the old man was afraid and did as he was told. এমন ভাবে অ্যাগামেমনন বলল, এত ডমিনেন্টলি বলল যে অ্যাপোলোর প্রেস্ট তার আর বলার কিছু রইল না। সে কি করলো? হি ওয়েন্ট অফ উইদাউট আ ওয়ার্ড অ্যালং দ্য শোর। সে আস্তে আস্তে চলে গেল। হি ওয়েন্ট অফ উইদাউট আ ওয়ার্ড অ্যালং দ্য শোর অফ দ্য সাউন্ডিং সি। সে সমুদ্রের পাড় দিয়ে আস্তে আস্তে ফিরে গেল। But when he had gone some distance, the old man poured out prayers to Lord Apollo, son of lovely-haired Leto. যেতে 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 সে অ্যাপোলো দেবতার কাছে প্রার্থনা করছে। কি প্রার্থনা করছে? এই যে দেখেন এখানে লেখা, মার্ক করা আছে, হাইলাইট করা আছে, দেখতে পাচ্ছেন? Yes, sir. রেসপন্স করতে হবে, Yes, sir. রেসপন্স করতে হবে, নয়তো বুঝবো না। Yes, sir. দেখেন মার্ক করা আছে। দেখেন কিভাবে একজন ডেসপারেট ফাদার, একটু আগে সে কিন্তু মানে কতখানি ডেসপারেট হয়ে সে বলল যে সবকিছু নিয়ে নাও, আমার মেয়েকে ফেরত দাও, কিন্তু অ্যাগামেমনন কিন্তু খুব নিষ্ঠুর ভাবে ওকে ফিরিয়ে দিচ্ছে। পরে সে অ্যাপোলোর কাছে বিচার দিচ্ছে, কিভাবে বলছে? হিয়ার মি অ্যাপোলো, অ্যাপোলো হিয়ার মি, লর্ড অফ দ্য সিলভার বো, প্রোটেক্টর অফ ক্রাইস্ট অ্যান্ড হোলি সিলিয়া অ্যান্ড মাইটি রুলার ওভার টেনেডস। অ্যাপোলো তাকে মানে বিভিন্ন নামে ডাকছে। আমরা যেমন আমাদের সৃষ্টিকর্তাকে নানা নামে ডাকি, বিভিন্ন নামে ডাকি, এখানে আমাদের প্রিস্ট, অ্যাপোলোর প্রিস্ট অ্যাপোলোকে বিভিন্ন নামে ডাকছে। কি কি নামে ডাকছে? অ্যাপোলো লর্ড অফ দ্য সিলভার বো, প্রোটেক্টর অফ ক্রাইস্ট অ্যান্ড হোলি সিলিয়া অ্যান্ড মাইটি রুলার ওভার টেনেডস, প্লেগ গড। এটা অলরেডি আমরা জানি। অ্যাপোলোর আরেক নাম হচ্ছে প্লেগ গড, মহামারী দেবতা। আপনাদের হাতে যদি কাগজ কলম থাকে এই পার্টটা আপনারা লিখে রাখেন, কাজে লাগবে। ইফ এভার আই বিল্ট আ টেম্পল, আন্ডারলাইন, লিখে রাখেন। ইফ এভার আই বিল্ট আ টেম্পল দ্যাট প্লিজড ইউ, আমি আমার জীবনে তোমার জন্য অনেক মন্দির প্রতিষ্ঠা করেছি। আই বিল্ট মেনি টেম্পলস ফর ইউ, আমার এই টেম্পল গুলো থেকে একটা টেম্পলও যদি তোমার পছন্দের হয়ে থাকে। আমি অনেক মন্দির বানিয়েছি তোমার জন্য, এর মধ্যে একটা মন্দিরও যদি তোমার পছন্দের হয়ে থাকে। ইফ এভার আই বিল্ট a temple that pleased you, if ever I burnt you offerings of the fat thighs of bulls or goats,
আমি তোমার নামে অনেক ষাঁড়, অনেক ছাগল, মানে অনেক প্রাণী কোরবানি দিয়েছি। এই সব অসংখ্য কোরবানির মধ্যে, অসংখ্য স্যাক্রিফাইসের মধ্যে তোমার যদি একটা স্যাক্রিফাইস যদি পছন্দ হয়ে থাকে, যদি কখনো আমার কোনো উপাসনায় তুমি যদি বিন্দুমাত্র খুশি হয়ে থাকো, গ্র্যান্ট মে দিস উইশ। তুমি আমার অসংখ্য উপাসনার মধ্যে যে কোনো একটা উপাসনা, অন্তত একটা উপাসনা যদি তোমার মনে ধরে থাকে, যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে আমার এই একটা ইচ্ছা, আপনারা লিখে রাখেন, এই পার্টটা কাজে লাগবে। মেক দ্য গ্রিকস পে উইথ ইউর অ্যারোস ফর মাই টিয়ার্স। আমার চোখ থেকে যত ফোঁটা পানি পড়ছে, প্রতিটা ফোঁটার বিনিময়ে তুমি ওদেরকে সাফার করাও। মেক দ্য গ্রিকস পে উইথ ইউর অ্যারোস ফর মাই টিয়ার্স। আমার অশ্রুর প্রতিদানে তুমি তাদেরকে তীর নিক্ষেপ করো। এখানে অ্যারো বলতে এটা নর্মাল তীর না, দিস ইজ দ্য অ্যারো অফ প্লেগ। প্রতিটা তীর মানে হচ্ছে মহামারী, প্রতিটা তীরের মানে হচ্ছে মহামারীতে মৃত্যু। তাহলে এখানে আমাদের ডেসপারেট ফাদার, সে এতটাই ডেসপারেট, এখন সে এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। এখন সে বলছে যে তারা তো আমাকে ফিরিয়ে দিল। এখন আমরা এমন এক বাবাকে পাচ্ছি যে তার একটু আগে ইহকাল, তার ইহকালের সমস্ত সম্পত্তি সে উৎসর্গ করতে রাজি ছিল মেয়ের জন্য। একটু আগে বললো না অ্যাগামেমননকে, টেক এভরিথিং, আমার যা কিছু আছে সব নিয়ে নাও, শুধু আমার মেয়েকে ফেরত দাও। এখানে সে বলছে, অ্যাপোলোকে বলছে যে আমি সারা জীবন যত উপাসনা করেছি, যত পুণ্য আমার কাঁধে আছে, হোয়াট এভার আই ডিড টু প্লিজ ইউ, তার বিনিময়ে সে কি চাচ্ছে? অ্যাপোলো উইল রেইন প্লেগ। এখানে কতখানি ডেসপারেট বাবা দেখেন। এখানে আমাদের আরেকটা বেসিক হিউম্যান ইমোশন পাচ্ছি, ঘৃণা, হেট্রেড। হেট্রেড টুয়ার্ডস অ্যাগামেমনন, হেট্রেড টুয়ার্ডস দ্য গ্রিকস। এতটাই ঘৃণা, ঘৃণা এতটাই প্রবল, এতটাই প্রবল যে এখানে হতভাগ্য বাবা তার পরকালের সমস্ত সম্পদ বিসর্জন দিচ্ছে। আমরা পুণ্য বলতে কি বুঝি? ভালো। কিন্তু এখানে বাবা তার সমস্ত পুণ্যর বিনিময়ে প্লেগ কিনে নিচ্ছে। ভার্চুকে বিক্রি করে সে কি কিনছে? ডিজিজ। সে বলছে আমি তোমাকে যদি বিন্দুমাত্র খুশি করতে পারি, তার বিনিময়ে ওদেরকে তুমি সাফার করাও। মেক দেম সাফার। কিভাবে সাফার করাবে? সাফার দেম উইথ প্লেগ। ওদের সৈন্যবাহিনীতে তুমি একটার পর একটা মহামারীর তীর নিক্ষেপ করো। দে উইল সাফার, দে উইল ডাই। এখানে দ্য প্রিস্ট অফ অ্যাপোলো, তার মধ্যে আমরা একটা বেসিক হিউম্যান ইমোশন পাচ্ছি, সেটা হচ্ছে এক্সট্রিম হেট্রেড। হেট্রেড, সেই হেট্রেড এতটাই ভয়ঙ্কর, যদি অ্যাপোলোর বিন্দুমাত্র ভুল হয়, তাহলে কিন্তু গ্রিক আর্মির সাথে সাথে আমাদের যে ডেসপারেট ফাদার ক্রাইস্ট, তার মেয়েও কিন্তু অ্যাটাক হতে পারে। তার মেয়ে কিন্তু গ্রিকদের সাথেই এখন ওখানে আছে। মহামারী যদি আক্রমণ করে, সেই মহামারী কিন্তু তার মেয়েকে আলাদাভাবে চিনবে না। একজন মানুষ যখন তার যখন সে তার হেট্রেড, ঘৃণাকে কন্ট্রোল করতে পারে না, তখন সে ভুল করে। এখানে উই ফাইন্ড দ্য প্রিস্ট অফ অ্যাপোলো, হি ইজ ব্লাইন্ড ইন হেট্রেড। সে ঘৃণায় অন্ধ। সে তার ঘৃণা এতটাই প্রবল যে সে ঠিকভাবে চিন্তা করতে পারছে না। সে বলছে মেক দ্য গ্রিকস পে উইথ ইউর অ্যারো, মানে হচ্ছে অ্যাপোলো এখন ওদের দিকে মহামারী বৃষ্টি নিক্ষেপ করবে। শুধু গ্রিকরা যে আক্রান্ত হবে তা না, তার মেয়েও তো খুব, মানে একদম ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাবে। এখন আমরা আমাদের বাস্তব জীবনে ফেরত আসি। যখন আমরা কারোর প্রতি অনেক বেশি ঘৃণা পোষণ করি, when we hate someone extremely, তখন কিন্তু আমাদের হিতাহিত জ্ঞান থাকে না।
আমরা এমন কিছু করি যাতে দুই ধারেই ক্ষতি হয়, তারও ক্ষতি হয়, আমাদেরও ক্ষতি হয়। হেট্রেড উইল নেভার ব্রিং পজিটিভ থিংস। যে ঘৃণা করছে সেও নেগেটিভিটির মধ্যে পড়ছে, যার প্রতি ঘৃণা সে তো নেগেটিভ মধ্যে পড়ছে। The desperate father is praying that the Greek army will suffer. এরপরে আমরা দেখছি ডে 1, Apollo avenges crisis, the plague. অ্যাপোলোর প্রিস্ট অ্যাপোলোর কাছে প্রার্থনা করলো। So he spoke in prayer, and Phoebus Apollo heard him and came down in fury from the heights of Olympus. ক্রাইসিসের প্রার্থনা করাও শেষ, অ্যাপোলো নেমে আসলো। And came down in fury from the heights of Olympus. অলিম্পাসের চূড়া থেকে নেমে আসলো। His bow and covered quiver on his back. With every movement of the furious god, the arrows rattled on his shoulders. অ্যাপোলো হাঁটছে, অ্যাপোলোর পিঠে তীর ঝনঝন করছে। And his descent was like nightfall. রাত নামলে যেমন অন্ধকার হয়ে যায়, দিনের বেলা অ্যাপোলো নেমে আসলো, চারিদিকে অন্ধকার। He, মানে অ্যাপোলো, settled down some way from the ship and shot an arrow. জাহাজের থেকে একটু দূরে দাঁড়িয়ে অ্যাপোলো shot an arrow with a terrifying twang from his silver bow. যখন তীর নিক্ষেপ করা হয় তখন ওই ধনুকের যে রশি ওখান থেকে একটা শব্দ হয়। The terrifying twang from his silver bow. এখানে বর্ণনা দেয়া আছে কিভাবে সে অ্যাটাক করছে। অ্যাপোলো attacked the mules first. প্রথমে তীর কার গায়ে লাগলো? মিউল। যুদ্ধে আর্মিদের যে ভারী অস্ত্র শস্ত্র এগুলো বহন করার জন্য মিউল, খচ্চর, গাধা এবং ঘোড়ার সংকর, মিউল, এগুলোর গায়ে অনেক শক্তি, এগুলো দিয়ে ওরা ভারী ভারী জিনিস বহন করে। অ্যাপোলো ফার্স্ট অ্যাটাকড দ্য মিউলস and the swift dogs. মিউল তারপরে ডগস, এই দুইটা প্রাণী প্রথমে প্লেগের শিকার হলো। Then he aimed his sharp arrows at the men. তারপর কি হলো? যখন সমস্ত মিউল, সমস্ত ডগস তারা প্লেগে আক্রান্ত, তারপর অ্যাপোলো aimed arrows at the men. আমরা তো জানি মহামারী যখন হয়, প্লেগ যখন হয়, তখন কিন্তু প্রাণী যেমন ইঁদুর, তারপর কুকুর, ঘোড়া, এদের কিন্তু তারা কিন্তু আগে আক্রান্ত হয়, তারপর কিন্তু এদের মাধ্যমে মানুষ আক্রান্ত হয়। এখানেও একইভাবে অ্যাপোলো প্রথমে অ্যাটাক করছে হচ্ছে মিউলকে, তারপর ডগস, তারপর sharp arrows at the men and struck again and again, day and night, packed funeral pyres burn. দিনের পর দিন প্রচুর পরিমাণে মানুষ মরছে, struck again and again, day and night, দিন রাত, packed funeral pyres burn. Ancient Greek culture যখন কেউ মারা যায় তখন তার মৃতদেহ পুরানো হয়, body is burned, packed funeral pyres burn. For 9 days, দেখতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছেন? Yes, sir. Yes, sir. দেখতে পাচ্ছি। 9 দিন ধরে, for 9 days, the Yes, gods' sir. arrows rained down on the camp. 9 দিন ধরে, for 9 days, the gods' arrows rained down on the camp. অ্যাপোলো তার ধৈর্য দেখেন, দেবতা তার ধৈর্য দেখেন, 9 দিন ধরে টানা সে তীর নিক্ষেপ করছে। এক একটা তীর মানে এক একটা মৃত্যু। One arrow means one death. On the 10th, 10 নম্বর দিন, on the 10th day, Achilles had the men summoned to assembly. An idea of the goddess white-armed Hera gave him in her concern for the Greeks. অ্যাকিলিসকে হেরা নামে একজন দেবী, এই হেরা হচ্ছেন কুইন অফ দ্য গডেস,
জিউস যেমন কিং অফ দ্য গডস, হেরা হচ্ছে কুইন। হেরা ছিল গ্রিকদের কড়া সাপোর্টার, এক্সট্রিম সাপোর্টার অফ গ্রিক। হেরা হেরা সে অ্যাকিলিসকে বুদ্ধি দিল যে সব সৈন্যদেরকে একসাথে করো, একটা অ্যাসেম্বলি ডাকো এবং খুঁজে বের করো কেন, ওয়াই, কেন শত শত সৈন্য মারা যাচ্ছে, এই যে মানুষ মারা যাচ্ছে এর পেছনে কারণটা কি। When everyone had arrived, যখন সবাই একসাথে হলো, এই যে লেখা, when everyone had arrived and the gathering was complete, যখন সবাই একসাথে হলো, swift-footed Achilles rose and spoke to them. অ্যাকিলিস তখন দাঁড়ালো, দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে কথা বলছে। Agamemnon, son of Atreus, what with the ravages of the fighting and the plague? অ্যাগামেমননকে উদ্দেশ্য করে বলছে, দেখো শত শত সৈন্য মারা যাচ্ছে প্লেগে। Any of us that are not dead by then will soon, I think, have to sail for home. যে হারে সৈন্য মারা যাচ্ছে কিছুদিন পরে আমাদেরকে পালাতে হবে। অ্যাকিলিস অ্যাগামেমননকে উদ্দেশ্য করে সাবধান করে দেওয়ার চেষ্টা করছে। Come, let us consult some prophet or priest or some interpreter of dreams. তখন অ্যাকিলিস বলল, আমাদের তো খুঁজে বের করতে হবে কেন এত মানুষ মারা যাচ্ছে। ওরা এখনো জানে না যে অ্যাপোলো দায়ী। অ্যাপোলো রাগ করে, অ্যাপোলো ইজ ইনফিউরিয়েটেড এন্ড অ্যাপোলো ইজ রেইনিং ডেথস আপন দেম। এরপর আমরা একটু এগিয়ে যাই। আপনারা কি স্লাইড দেখতে পাচ্ছেন? লাইন ওয়াইজ সামারি Yes, Yes, sir. sir. দেখেন, অলরেডি এই লাইনগুলো আমাদের পড়া হয়ে গেছে। Line 1 to line 7 we have already covered. The poet announces his theme and asks for goddess to sing through him the destructive anger of the greatest Greek fighter Achilles. এরপর 8 নম্বর লাইন থেকে লাইন 52 ফার্স্ট ডে ক্রাইসিস, আমাদের priest of Apollo offers a ransom for his daughter, মেয়েকে উদ্ধার করার জন্য সে মুক্তিপণ দিতে রাজি হয়, which Agamemnon brutally rejects, খুব নিষ্ঠুরভাবে অ্যাগামেমনন তাকে ফিরিয়ে দেয়। এই ইনসাল্টের ফলাফল কি ছিল? অ্যাপোলো সেন্ডস এ প্লেগ অন দ্য গ্রিকস। এটা অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। 9 ডে প্লেগ, 9 দিন ধরে প্লেগ চলতে থাকে। এরপর নেক্সট স্লাইড, আমরা একটু সাইজটা ছোট করে নিলে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, দেখা যাচ্ছে? Yes, sir. Yes, sir. Yes, sir. লাইন ওয়াইজ সামারি দেখেন, লাইন 53 to 120, 53 নম্বর লাইন থেকে 120 লাইন, এটা হচ্ছে 10th ডে। এটা অলরেডি আমরা একটু আগে পড়ে আসলাম। অ্যাকিলিস কলস অ্যান অ্যাসেম্বলি। অ্যাকিলিস দ্য মোস্ট পাওয়ারফুল গ্রিক ফাইটার, অলরেডি আমরা জানি, সবাইকে ডাকলো। অ্যাকিলিস কলড এভরিওয়ান, at which Agamemnon agrees. অ্যাগামেমননকে রাজি করালো, মানে অনেক বলে কয়ে অনেক রিকোয়েস্ট করে অ্যাগামেমননকে বললো যে দেখো, তুমি যদি অ্যাপোলোর প্রিস্টের মেয়েকে রিলিজ না করো তাহলে কিন্তু আমরা শেষ। অ্যাপোলো কিন্তু আমাদের উপর খুবই রাগান্বিত, দেখো কত সৈন্য মারা গেছে অলরেডি। যদি তুমি ক্রাইসিসের মেয়েকে ফেরত না দাও, যদি ছেড়ে না দাও, তাহলে কি হবে? আমরা কিন্তু শেষ, আমরা এই যুদ্ধে আর জিততে পারবো না। অনেক বোঝানোর পরে অ্যাগামেমনন এগ্রিজ, অ্যাগামেমনন রাজি হলো। অ্যাগামেমনন ভাব ধরে বলল যে হ্যাঁ, আমি তো তোমাদের সুপ্রিম কমান্ডার, আমার দায় দায়িত্ব হচ্ছে স্যাক্রিফাইস করা তোমাদের জন্য, তোমাদের জন্য আমি আমার জীবন স্যাক্রিফাইস করে দিচ্ছি, যাও ছেড়ে দিলাম। অ্যাগামেমনন রাজি হলো, ঠিক আছে, অ্যাগামেমনন রাজি হলো, ওকে, আমার সৈন্যের জীবনের মূল্য আমার কাছে বেশি। অ্যাগামেমনন রাজি হলো টু রিটার্ন ক্রাইসিস, বললো যে ঠিক আছে, আমি অ্যাপোলো পৃষ্ঠের মেয়েকে ফেরত দিয়ে দেবো, বাট ডিমান্ডস ইমিডিয়েট কম্পেনসেশন, কিন্তু বলছে যে আমি হচ্ছি গ্রিকদের কমান্ডার, আমাকে এক্ষুনি ক্ষতিপূরণ দিতে হবে, এক্ষুনি দিতে হবে। আমি রাজি আছি, আমি পৃষ্ঠের মেয়েকে ফেরত দিয়ে দিব,
কিন্তু আমাকে সাথে সাথে কম্পেনসেট করতে হবে, সাথে সাথে আমি একজন স্লেভ চাই। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাগামেমনন অলদো হি ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য গ্রিক আর্মি, কিন্তু তার মন মানসিকতা হচ্ছে খুবই নিচু প্রকৃতির। দেখেন, মনটা যথেষ্ট উদার না, ভেরি ন্যারো মাইন্ডেড, ভেরি সেলফিশ, ভেরি গ্রিডি, অনেক লোভী। অ্যাগামেমননকে আমরা এরকম একজন মানুষ হিসেবে আশা করতে পারি না। সুপ্রিম গ্রিক কমান্ডার, তার কাছ থেকে আমরা এরকম আচরণ আশা করতে পারি না। চিন্তা করেন তার মনটা কতখানি ছোট, কতখানি ন্যারো মাইন্ডেড। সে বলছে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি, কিন্তু সাথে সাথে আমাকে কম্পেনসেট করতে হবে। তারপর আমরা দেখি লাইন 121 টু লাইন 307, 121 থেকে 307 নম্বর লাইনে কি বলা হচ্ছে? অ্যাকিলিস এন্ড অ্যাগামেমনন কোয়ারেল ওভার কম্পেনসেশন। অ্যাকিলিস আর অ্যাগামেমননের মধ্যে তুমুল যুদ্ধ। অ্যাকিলিস অ্যাগামেমননকে গালি দিচ্ছে, অ্যাগামেমনন অ্যাকিলিসকে গালি দিচ্ছে, একজন আরেকজনকে গালি দিচ্ছে, তুমুল ঝগড়া। এরপর আমরা অলরেডি জানি অ্যাগামেমনন অ্যাকিলিসকে খুবই নিষ্ঠুরভাবে অপমান করে। কিভাবে অপমান করে আমরা আপনাকে দেখাচ্ছি, আপনাদেরকে। এই যে একটু আগে বললাম না যে অ্যাগামেমনন রাজি হয়, এই যে রাজি হয়ে কি বলে দেখেন, স্টিল আই এম উইলিং টু গিভ হার আপ if that appears the better course. I want my army alive and well, not dead or dying. But give me another prize at once, or I will be the only one of us without one. সবার কাছেই ওয়ার প্রাইজ আছে, সবার কাছেই বুটি আছে, শুধু আমি যদি আমারটা দিয়ে দেই তাহলে আমার তো কোনো মান সম্মান থাকে না। আমি হচ্ছি সুপ্রিম গ্রিক কমান্ডার, সবার কাছে ওয়ার প্রাইজ থাকবে, বুটি থাকবে, শুধু আমার বুটিটা আমি ছেড়ে দেবো, এটা আমার জন্য অপমান না? সে বলছে এক্ষুনি আমাকে কম্পেনসেট করতে হবে, আমাকে দিতে হবে কিছু একটা। বাট গিভ মি অ্যানাদার প্রাইজ অ্যাট ওয়ান্স, অর আই উইল বি দ্য অনলি ওয়ান অফ আস উইদাউট ওয়ান। দ্যাট ক্যানট বি রাইট। ইউ ক্যান অল সি ফর ইয়োরসেলফ দ্যাট দ্য প্রাইজ আই ওয়াজ গিভেন ইজ অন ইটস ওয়ে এলসওয়্যার। আহা, আমার ওয়ার প্রাইজ, আমার মেডেল অফ অনার আমি ছেড়ে দিচ্ছি, এটা আমার জন্য বিশাল এক অপমান। লাস্ট ক্লাসে আমরা বললাম যে ওয়ার প্রাইজ বুটি এটা হচ্ছে মেডেল অফ অনারের সমান। এখানে ক্রাইসিস শুধু একজন স্লেভ না, আ সিম্বল অফ রেসপেক্ট। এরপরে এই যে আমরা যেটা বললাম একটা ঝগড়াটা, দ্য আর্গুমেন্ট ওভার প্রাইজেস। সুইফট ফুটেড গড লাইক অ্যাকিলিস সে কিভাবে রিঅ্যাক্ট করছে দেখেন। মোস্ট গ্লোরিয়াস অ্যাগামেমনন, আনইকুয়ালড ইন ইউর গ্রিড। দেখেন একই লাইনে সে অ্যাগামেমননকে বলছে গ্লোরিয়াস অ্যাগামেমনন, আবার বলছে আনইকুয়ালড ইন ইউর গ্রিড। সে বলছে তোমার মতো লোভী আমি কখনো দেখিনি। Where will the great-hearted Greeks find you a fresh prize? এখন এই মুহূর্তে তোমার জন্য ফ্রেশ প্রাইজ আমরা কোথায় পাবো? তারপর আমরা একটু সামনে যাই, লর্ড অ্যাগামেমনন রিপ্লাই দিচ্ছে, ইউ আর আ গ্রেট ওয়ারিয়ার গড লাইক অ্যাকিলিস। অ্যাকিলিসকে বলছে হ্যাঁ তুমি তো অনেক বড় যোদ্ধা, বাট ডোন্ট ইমাজিন ইউ ক্যান ট্রিক মি ইনটু দ্যাট। I am not going to be outmaneuvered or persuaded by you. Give up the girl, you say, in order to keep your own prize safe. তোমার ওয়ার প্রাইস তো তোমারটা সেভই আছে, আমি তো আমারটা দিয়ে দিচ্ছি। বলছে যে আমি হচ্ছি সুপ্রিম কমান্ডার, আমার ওয়ার প্রাইস চলে যাচ্ছে, আর তুমি অ্যাকিলিস তুমি আমার আন্ডারের যোদ্ধা, তোমার ওয়ার প্রাইস তো তোমার কাছে ঠিকই আছে। দেখেন কতখানি ন্যারো মাইন্ডেড। সে বলছে while I am robbed, আমার ডাকাতি হয়ে যাচ্ছে, আমার মেডেল অফ অনার চলে যাচ্ছে, ইটস আ গ্রেট লস। সে বলছে নো, if the army is prepared to give me a fresh prize, they must choose one to my taste to make up for my loss. আমাকে এক্ষুনি দিতে হবে ওয়ার প্রাইজ, না হলে ইফ নট, এই যে আমি মার্ক করে দিলাম, দেখতে পাচ্ছেন রেসপন্স করেন। Yes, sir. জি স্যার। যদি আমাকে না দেওয়া হয়, if not I shall come and help myself to your prize. যদি আমাকে ভালো দেখে একটা ওয়ার প্রাইজ না দাও ইমিডিয়েটলি, আমি নিজেই আসব
I will take up your prize, আমি নিজে এসে তোমার ওয়ার্ক প্রাইজ আমি নিয়ে যাব। or Ajaxes বলছে যে আমি তোমারটা নিব না অ্যাজাক্সেরটা নিব, maybe I shall walk off with Odysseus, Odysseus আরেকজন ওর আন্ডারে কমান্ড মানে আন্ডারে যুদ্ধ করে, ওকে বলছে, অ্যাকিলিসকে বলছে আমাকে এক্ষুনি ওয়ার প্রাইজ দিতে হবে, নইলে ভালো ভালো দাও, নইলে আমি তোমারটা নিব অথবা অ্যাজাক্সেরটা নিব অথবা অডিসেরটা নিয়ে নিব। একজন সুপ্রিম কমান্ডারের যদি এরকম ব্যবহার থাকে, এরকম যদি ন্যারো মাইন্ডেড বিহেভিয়ার যদি আমরা পাই, তাহলে আমরা কি আর বলতে পারি। এইটা শোনার পর দেখেন অ্যাকিলিস কিভাবে রিঅ্যাক্ট করছে। Swift-footed Achilles gave him a black look and replied. অ্যাকিলিস ওর দিকে তাকায়, এখন ও আর রাগ কন্ট্রোল করতে পারছে না। দেখেন কিভাবে ওর সাথে কথা বলছে। You shameless self-centered, দেখেন ডট 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 মানে কি, ডট 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 মানে হচ্ছে অ্যাকিলিস ওর ভাষা হারায় ফেলছে, এখন কোনো কথা বলতে পারছে না। You shameless self-centered, দেখেন অ্যাকিলিস কার সাথে কথা বলছে, অ্যাকিলিস অ্যাগামেমননের সাথে কথা বলছে। অ্যাগামেমনন হচ্ছে সুপ্রিম কমান্ডার, অ্যাকিলিস হচ্ছে ওর আন্ডারের একজন সৈন্য। অ্যাকিলিস কিরকম গাটসের সাথে দেখেন কথা বলছে। অ্যাকিলিস অ্যাগামেমননকে বলছে, you shameless self-centered, how can you expect any of the men to comply with you willingly when you can send them to raid into battle? মানে বলছে যে তুমি কতখানি স্বার্থপর তুমি বুঝতে পারছো না, সম্পূর্ণ তোমার স্বার্থ ফুলফিল করার জন্য আমরা এখানে যুদ্ধ করছি। নেক্সট প্যারাতে যদি আমরা যাই, এই যে দেখেন, we joined your expedition, আমরা তোমার ডাকে এখানে আসছি যুদ্ধ করতে। you shameless swine, দেখেন আবার বকা দিচ্ছে। মানে অ্যাকিলিস ওর রাগ কন্ট্রোল করতে পারছে না। যখন কেউ তার রাগ কন্ট্রোল করতে পারে না, তখন তার মুখ থেকে গালি বের হয়। একটু আগে বললো শেমলেস, এখন বলছে শেমলেস সোয়াইন বলছে, মানে খুব চেষ্টা করছে, অ্যাকিলিস খুব চেষ্টা করছে ওর রাগ কন্ট্রোল করতে, কিন্তু রাগ কন্ট্রোল করতে পারছে না। উই জয়েন্ড ইউর এক্সপেকটেশন ইউ শেমলেস সোয়াইন টু প্লিজ ইউ, তোমাকে খুশি করার জন্য, টু গেট স্যাটিসফ্যাকশন ফ্রম দ্য ট্রোজান ফর মেলেইয়াস ইয়োরসেলফ টক ফেস। দেখেন একটা করে কথা বলছে আর গালি দিচ্ছে। একবার বললো শেমলেস সোয়াইন, আবার একটু কথা বলে আবার ডগ ফেস গালি দিচ্ছে। মানে এখানে আমরা কি বেসিক হিউম্যান ইমোশনটা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকিলিস ইজ এক্সট্রিমলি ডিস্টার্বড এন্ড অ্যাংরি, এতটাই অ্যাংরি ওর মুখ থেকে গালি বের হচ্ছে, ব্যাড মাউথিং বের হচ্ছে। তারপর আমরা কোথায় ছিলাম, এই যে এখানে 121 to 307. Achilles and Agamemnon, they quarrel over compensation. The insulted Achilles threatens to walk out. Achilles বললো যে আমি আর তোমার আন্ডারে যুদ্ধই করব না। অ্যাগামেমননের কথা শোনার পর, এরকম কথা শোনার পর ও বললো আমি তোমার আন্ডারে আর যুদ্ধই করব না। এই যে বলছে, এই লাইনটা দেখেন, so I shall now go back to home to Thea. এটা আপনারা থিয়া বলতে পারেন, পিথিয়াও বলতে পারেন। so I shall now go back to home to Pythia. আমাদের অ্যাকিলিসের জন্মভূমি হচ্ছে পিথিয়া or থিয়া। that is the best thing I can do, to sail home with my big ship. I can see no point in staying here to be insulted while I pile up wealth and luxuries for you. তো যে আমি যুদ্ধ করছি, আমি কষ্ট করছি, তুমি তাঁবুর ভিতরে আরাম করতেছো। আমি যুদ্ধ করতেছি, আমি রক্তপাত করতেছি, আমার মানুষ মারা যাচ্ছে, আমি লুটপাট করতেছি, তুমি এনজয় করতেছো, তার মধ্যে তুমি আবার এই উল্টাপাল্টা আবদার করছো। কোন হিসাবে আমরা তোমাকে মানবো বলো? এই কথা শোনার পর অ্যাগামেমনন রেগে গেল। অ্যাগামেমনন বলছে, এই যে এখানে বলছে, Agamemnon, Lord of Men, replied, run for it then, by all means, if that's the way you feel. I am not going down on bended knees to entreat you to stay on my account. তোমার যদি ইচ্ছা হয় তুমি ভাগো, চলে যাও, আমি কি তোমার পায়ে ধরে তোমাকে ধরে রাখবো? On bended knees to entreat you to stay here on my account.
There are others with me who will treat me with respect. বলছে যে I am the supreme commander. তুমি আমাকে তো সম্মান করতে পারছো না। And Zeus wise counsel is first among them. Zeus আমার পক্ষে। Agamemnon বলছে Zeus the king of the gods in my favor. Of all the Olympian bred lords here, you are the most hateful to me. সবচেয়ে বেশি ঘৃণা করো তুমি আমাকে। কখনোই তুমি আমাকে সম্মান করো নাই অ্যাকিলিস। অ্যাকিলিসকে বলছে ইউ আর অলওয়েজ হেটফুল টু মি। মানে ওর মধ্যেও আমরা দেখেন মানে পাথরে পাথরে টক্কর লাগলে যেমন আগুন জ্বলে, এরকম অ্যাকিলিস যেরকম এক্সট্রিমলি অ্যাংরি, অ্যাগামেমনন এক্সট্রিমলি অ্যাংরি। এই পার্টটা কাগজ কলম থাকলে লিখে রাখেন, কাজে লাগবে, ভেরি ইম্পর্টেন্ট। রাইভালরি ওয়ার ফাইটিং, rivalry, war, fighting. These are the breath of life to you. বলছে যে তুমি তো যুদ্ধ ছাড়া, মারামারি ছাড়া, দ্বন্দ্ব ছাড়া কিছু বোঝো না। রাইভালরি দ্বন্দ্ব, ওয়ার যুদ্ধ, ফাইটিং মারামারি। These are the breath of life to you. বলছে তুমি তো এইসব ছাড়া কিচ্ছু বোঝো না। If you are a great warrior, এটা হচ্ছে সবচেয়ে বড় অপমান। আপনারা লিখে রাখতে পারেন, this line is the greatest insult. If you are a great warrior, যদি তুমি নিজেকে একজন গ্রেট ওয়ারিয়ার দাবি করতে চাও, it is because the God made you so. এই যে তুমি এত বড় অহংকার করো, এত গর্ব করো যে তুমি হচ্ছে the most powerful Greek warrior, সবচেয়ে শক্তিশালী গ্রিক যোদ্ধা, তুমি কি মনে করো এটা তোমার কোনো ক্রেডিট? অ্যাকিলিসের জীবনের সবচেয়ে বড় অহংকার যে সে একজন গ্রেট ওয়ারিয়ার। অ্যাগামেমনন সেই নার্ভ, সেই অনুভূতি ধরে টান দিচ্ছে, কিন্তু অ্যাগামেমনন সেই জায়গায় টাচ করছে, ওকে আঘাত করছে, ইনসাল্ট করছে। বলছে ইফ ইউ আর আ গ্রেট ওয়ারিয়ার, তুমি যদি নিজেকে একজন মহান সৈন্য হিসেবে দাবি করতে চাও, ইট ইজ বিকজ দ্য গড মেড ইউ সো। এটা তোমার নিজের কোনো ক্রেডিট না। ইউ আর ম্যানুফ্যাকচার্ড বাই দ্য গড। তুমি জাস্ট একটা মেশিন, ইউ আর জাস্ট এ কিলিং মেশিন। এখানে তোমার কোনো ক্রেডিট নাই। ইউ আর ম্যানুফ্যাকচার্ড বাই দ্য গডস। গো হোম নাও উইথ ইউর শিপস and men at arms and rule your myrmidons. এটা ছিল সবচেয়ে বড় অপমান, the great insult. এটা শোনার পর কি হলো? এই যে এখানে আসেন, এই যে 111 পেজের লাস্ট লাইন। So he spoke, এইভাবে চরম ভাবে অপমান করলো অ্যাগামেমনন, অ্যাকিলিসকে খুব নিষ্ঠুর ভাবে অপমান করলো। And his words infuriated Achilles. এটা শোনার পর অ্যাকিলিসের মাথা নষ্ট। অ্যাকিলিস আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। In his manly chest, his heart was torn. His heart was torn, whether to draw the sharp sword from his side, thrust his way through the crowd and disembowel Agamemnon. এটা শোনার পর অ্যাকিলিসের কলিজা ছিঁড়ে যাচ্ছে অপমানে। সে মনে করছে যে শুড আই ড্র দ্য শার্প সোর্ড ফ্রম হিজ সাইড, আমি কি আমার তলোয়ারটা বের করব? মানে ওর আর মুখ চলছে না এখন, অ্যাকিলিসের আর মুখ চলছে না, ওর হাত চলবে এখন। অ্যাকিলিস বলবে এখনই আমি আর তলোয়ারটা বের করে ওর ভুঁড়ি গালাই দেবো একদম। এই যে ডিসএমবাউল অ্যাগামেমনন মানে হচ্ছে অ্যাগামেমনন একদম ভুঁড়ি গালাই দেবে, একদম পেট কেটে ভুঁড়ি বের করে ফেলবে, এটাকে বলে ডিসএমবাউলমেন্ট। অ্যাকিলিস বলছে, মনে মনে চিন্তা করছে যে আমি মানে আর পারতেছি না, আমি এখনই তলোয়ার বের করে ওকে কেটে ফেলবো, আই উইল মার্ডার হিম রাইট নাও। ওইটা চিন্তা করতেছে, ওর মুখ বন্ধ কিন্তু হাত চলতেছে অলরেডি। এই যে ওর কন্ট্রোল হিমসেলফ চেক এনি দিস থটস ওয়্যার রেসিং থ্রু হিজ মাইন্ড এন্ড হি ওয়াজ জাস্ট ড্রয়িং হিজ গ্রেট সোর্ড। মানে বলতে বলতে সে তলোয়ারও বের করে ফেলছে। দ্য সোর্ড ইজ অলরেডি আউট। দেখেন একটা মানুষ কতখানি এক্সট্রিম অ্যাংরি হলে, কতখানি রাগান্বিত হলে সে তার শরীরকে কন্ট্রোল করতে পারে না। অ্যাকিলিসও নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এই যে হি ওয়াজ জাস্ট, এই যে এইটা আমি কি করছে হাইলাইট করছি, হি ওয়াজ জাস্ট ড্রয়িং হিজ গ্রেট সোর্ড ফ্রম হিজ শিপ when Athene came down from the sky. হেরা, আপনাদের মনে থাকার কথা, হেরা গডেস কিন্তু অ্যাকিলিসকে বলেছিল, মনে আছে না? হেরা দ্য কুইন অফ দ্য গডেস অ্যাকিলিসকে বললো যে সবাইকে একসাথে করো। হেরা তখন অ্যাথেনি নামে একজন গডেস ওর আন্ডারে,
তাকে পাঠালো যে এক্ষুনি যাও। হেরা অ্যাগামেমননকেও পছন্দ করে, অ্যাকিলিসকেও পছন্দ করে। হেরা নিশ্চয়ই চাবে না ওরা একজন পছন্দের মানুষ আরেকজন পছন্দের মানুষকে মেরে ফেলুক। এই জন্য হেরা এথেনাকে পাঠালো যে এক্ষুনি যাও, সেই অ্যাগামেমনন। তুমি যদি এক্ষুনি না যাও অ্যাগামেমনন এখনই মারা যাবে। অ্যাগামেমনন মারা গেলে গ্রিক আর্মি টিকবে না, হেরা হেরে যাবে। হেরা যেহেতু গ্রিক আর্মির সাপোর্টার, হেরা চাচ্ছে অ্যাগামেমনন বেঁচে থাকুক। ইন অর্ডার টু কিপ অ্যাগামেমনন অ্যালাইভ, হেরা সেন্ট অ্যাথেনি, অ্যাথেনি বানানটা দেখেন, ATHENE, এই অ্যাথেনি এটাও হচ্ছে গ্রিকদের সাপোর্টার। হেরা হচ্ছে জিউসের ওয়াইফ, অ্যাথেনি হচ্ছে হেরার মেয়ে, গডেস হিমসেলফ। অ্যাথেনি একজন গড। এখন আমরা পাওয়ার পয়েন্টে ফেরত যাই। দেখতে পাচ্ছেন আপনারা, রেসপন্স করেন। Yes, sir. Yes, Yes, sir. sir. দেখেন Yes, sir. Yes, sir. এই যে এই লাইনটা দেখ, Yes, sir. দ্য গডেস অ্যাথেনি, উচ্চারণটা হচ্ছে অ্যাথেনি। দ্য গডেস অ্যাথেনি প্রিভেন্টস অ্যাকিলিস কিলিং অ্যাগামেমনন, মানে কোনোভাবে এসে অ্যাকিলিসকে আটকায় আর কানে কানে ওকে প্রমিস করে, এন্ড প্রমিসেস হিম ম্যাসিভ রিওয়ার্ডস ফর দ্য ইনসাল্ট। মানে অ্যাথেনি এসে অ্যাকিলিসের কানে কানে বলে যে এই মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো, অ্যাকিলিসকে এখন মেরো না। তুমি যদি ধৈর্য এখন ধরো তাহলে পরবর্তীতে তোমাকে প্রচুর পরিমাণে কম্পেনসেশন, ক্ষতিপূরণ দেওয়া হবে, একটু শুধু ধৈর্য ধরো। অ্যাথেনি এসে অ্যাকিলিসকে খুব কষ্ট করে মানায়। when the much respected Nestor, নতুন একটা নাম আমরা দেখতে পাচ্ছি, NESTOR। এই নেস্টর হচ্ছে গ্রিক আর্মির সবচেয়ে বয়স্ক, সবচেয়ে এক্সপিরিয়েন্সড, সবচেয়ে মুরব্বী সৈন্য আর কি। এই নেস্টর হচ্ছে অ্যাগামেমননের অ্যাডভাইজার। অ্যাগামেমনন কোনো কাজ করার আগে এই নেস্টরের পরামর্শ নেয়। এই নেস্টর পর্যন্ত ফেইলস টু রিকনসাইল দ্য টু। এই নেস্টর প্রচুর চেষ্টা করলো যে এই অ্যাগামেমনন আর অ্যাকিলিস এরা দুইজন যদি আলাদা হয়ে যায় তাহলে আর যুদ্ধের গ্রিকরা পারবে না, কারণ অ্যাকিলিস ইজ হাফ অফ দ্য আর্মি। অ্যাকিলিস নিজেই ওয়ান ম্যান আর্মি, একা গোটা আর্মির সমান। নেস্টর প্রচুর চেষ্টা করলো অ্যাকিলিস আর অ্যাগামেমননের মধ্যে সবকিছু মিটমাট করতে, বাট হি ফেইলস টু রিকনসাইল দ্য টু। মিটমাট করা ইংরেজি হচ্ছে রিকনসাইল, RECONCILE। এরপর অ্যাকিলিস স্টক্স আউট অফ দ্য ফাইটিং, টেকিং হিজ কম্প্যানিয়ন পেট্রোক্লাস, তার সবচেয়ে আদরের বন্ধু পেট্রোক্লাসকে নিয়ে, আর তার একটা বাহিনী ছিল স্পেশাল এলিট কিলিং ফোর্স, স্পেশাল ট্রুপ, মার্মিডন ওর গ্রুপ। এই গ্রুপটাকে নিয়ে চলে গেল। যাওয়ার আগে অ্যাগামেমননকে বলে গেল যে থাকো তুমি তোমার যুদ্ধ নিয়ে, আমি তোমার আন্ডারে আর যুদ্ধই করব না। এই বলে উইথ এক্সট্রিম অ্যাঙ্গার অ্যান্ড ফ্রাস্ট্রেশন অ্যাকিলিস লেফট দ্য ব্যাটলফিল্ড। অ্যাকিলিস চলে গেল। নেক্সটে আমরা দেখছি লাইন ওয়াইজ সামারি, লাইন 308 to 48। অ্যাগামেমনন রাজি হলো। The mission to return Chryseis sets off, and Agamemnon's herald sees Achilles' girl Briseis. এখন অ্যাগামেমনন সাথে অ্যাকিলিসের ঝগড়ার ফলাফল কি? অ্যাগামেমনন অ্যাকিলিসের যে ওয়ার প্রাইস সেটা কেড়ে নেবে। অ্যাগামেমননের ওয়ার প্রাইস তো ছেড়ে দিল, রিলিজ করে দিল, নাহলে তো প্লেগ কমছে না। এর বদলে অ্যাগামেমনন টেকস অ্যাওয়ে অ্যাকিলিসেস ওয়ার প্রাইস। অ্যাগামেমনন নিজের ওয়ার প্রাইস ছেড়ে দিল, তার বদলে অ্যাকিলিসের ওয়ার প্রাইস কেড়ে নিল। তারপর লাইন 348 to 430, আমরা এটা লাস্ট ক্লাসে জানি। অ্যাকিলিস অ্যাপিলস ফর হেল্প টু হিজ ডিভাইন মাদার থেটিস। অ্যাকিলিস তার সমুদ্রের পাড়ে যায়। থেটিস হচ্ছে সি গডেস, সি নিম্ফ। অ্যাকিলিস সমুদ্রের পাড়ে গিয়ে অনেক কান্নাকাটি করে। কান্নাকাটি শুনে অ্যাকিলিসের গডেস মাদার, মাইনর গডেস সি নিম্ফ থেটিস অ্যাকিলিসের কাছে আসে, এসে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তখন অ্যাকিলিস ওর মার কাছে মানে অভিমান করে বলে যে আমাকে কেউ আর সম্মান দেয় না, আমাকে কেউ দাম দেয় না। অ্যাকিলিস তখন দুঃখ করে বলে যে আই স্যাক্রিফাইসড মাই লাইফ ফর দেম বাট দে
ইনসাল্টেড মি, এই বলে অ্যাকিলিস মার কাছে কান্নাকাটি করে। তখন অ্যাকিলিস এটাও বলল যে ওদেরকে সাফার করাও, মার কাছে বলল যে ওরা আমাকে অপমান করলো, ওরা আমাকে দাম দিল না, ওদেরকে সাফার করাও, ওদেরকে কষ্ট দাও, ওরা যাতে আমার মূল্য বোঝে, আমাকে ছাড়া ওরা যেন একটা যুদ্ধ না জিততে পারে, ওদেরকে কষ্ট দাও, ওদেরকে হারাও, কোনো না কোনো ভাবে দেখো কিছু করা যায় কিনা। গো টু জিউস, কনভিন্স হিম, আমাকে ছাড়া গ্রিকরা যেন কখনো যুদ্ধে না জিততে পারে, মেক দেম সাফার। এটা মার কাছে বারবার বারবার করে বলে আর কান্না করে। এখন অ্যাকিলিস আর থেটিস, এই জায়গায় আমরা কি বেসিক হিউম্যান ইমোশনস পাই? এখানে আমরা পাই অবশ্যই এখানে মাদার সান রিলেশনশিপ আছে, একটা রিলেশনশিপস আমরা পাচ্ছি, আর এখানে পাচ্ছি গ্রিফ, অ্যাকিলিস ইজ ইনসাল্টেড, এখানে অ্যাঙ্গারও মানে রাগও কাজ করছে, রাগে দুঃখে, ইনসাল্ট অপমানে সে প্রতিশোধ চাচ্ছে, রিভেঞ্জ। এরপরে লাইন 430 to 92, Chryses is handed over and the plague ends. অ্যাপোলো অবশেষে প্লেগ তুলে নেয়। যখন ক্রাইসিস তার বাবার কাছে ফিরে যায়, অবশেষে ক্রাইসিস তার বাবার কাছে ফেরত যাচ্ছে নিরাপদে। ক্রাইসিস ইজ হ্যান্ডেড ওভার এন্ড দ্য প্লেগ এন্ডস। এরপর 11তম দিন, 11-day absence of the gods beginning from the 9th day. এরপর আমাদের আজকের লাস্ট স্লাইড, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। লাইন 493 টু লাইন 530, এটা হচ্ছে 21তম দিন। আমাদের ঘটনা শুরু হলো যেদিন ওই যে প্রিস্ট ক্রাইসিস আসলো, অ্যাগামেমননের কাছে কাকুতি মিনতি করলো, এটা হচ্ছে প্রথম দিন ছিল। আজকে হচ্ছে 21তম দিন, 21 দিন পর। Thetis supplicates a reluctant Zeus and persuades him to make the Greeks start losing. ভালো করে খেয়াল করেন, থেটিস সাপ্লিকেট, অনুনয় বিনয় করলো, কাকুতি মিনতি করলো কার কাছে? রিলাক্টেন্ট জিউস, জিউস রাজি হতে চাচ্ছে না, বাট পারসুয়েডস হিম মানে ওকে কনভিন্স করে, জিউসকে কনভিন্স করে। কে কনভিন্স করে? থেটিস। কাকে কনভিন্স করে? জিউসকে। থেটিস convinces Zeus to make the Greeks start losing. সে বলল যে গ্রিকরা অনেক জিতেছে, আমার ছেলে তাদের জন্য যুদ্ধ করেছে, যতদিন না পর্যন্ত আমার ছেলে আর্মিতে ফিরবে ততদিন পর্যন্ত গ্রিক আর্মি উইল সাফার, দে উইল লুজ। দ্যাট উইল ফোর্স দেম টু টেক অ্যাকিলিস ব্যাক। পরে তাদের অবস্থা এমন শোচনীয় করে দাও, গ্রিক আর্মির অবস্থা এমন খারাপ করে দাও, ওদেরকে এমন পরিমাণে সাফার করাও, মেক দেম সাফার, মেক দেম সাফার, লেট দেম লুজ। এমন খারাপ অবস্থা, এমন শোচনীয় অবস্থা গ্রিক আর্মির করে দাও যাতে তারা বাধ্য হয় টু টেক অ্যাকিলিস ব্যাক, তারা বাধ্য হয়ে ভিক্ষা চাবে অ্যাকিলিসের কাছে, উইথ ডিউ কম্পেনসেশন এন্ড দ্য রিটার্ন অফ ব্রিসেইস। বলছে যথেষ্ট পরিমাণে ক্ষতিপূরণ দিবে and return of Briseis, এবং অ্যাগামেমনন মাপ চেয়ে ব্রিসেইসকে ফেরত দেবে। যতদিন পর্যন্ত অ্যাগামেমনন ক্ষমা চেয়ে ব্রিসেইসকে ফেরত না দিচ্ছে আর ওকে দলে ফিরে আসার জন্য ভিক্ষা চাবে, ততদিন পর্যন্ত ওরা যত কষ্ট পায়, ততদিন পর্যন্ত গ্রিক আর্মি যত যুদ্ধে হারতে থাকে। এই পার্টটা আমরা একটু টেক্সটে দেখি, এটা কত নম্বর লাইনে আছে, লাইনগুলো দেখবেন তাহলে পড়তে সুবিধা হবে। এটা হচ্ছে 493, লাইন নাম্বার 493, আমাদের খুঁজে বের করতে সুবিধা হবে। 230, 240 দেখবেন পিডিএফ এর মধ্যে ব্র্যাকেটে লাইন নাম্বার দেয়া আছে, এই যে 300, 350, আমরা আগাচ্ছি 400, 480, এই যে চলে আসছে। এই যে আমি একটা প্যারাগ্রাফ মার্ক করছি, আপনারা দেখেন, দেখতে পাচ্ছেন? রেসপন্স করেন প্লিজ। Yes, sir. দেখেন, ডে 21,
থেটিস সাপ্লিকেটস জিউস, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাকিলিসের মা থেটিস, সে কিন্তু একজন সি নিম্ফ, মাইনর গডেস, সেমি গডেস আমরা বলতে পারি। থেটিস জিউসের কাছে কাকুতি মিনতি করছে। এই যে আমি একটু আগে পাওয়ারপয়েন্ট স্লাইডে একটা ছবি ছিল, দেখেন সাইডে, জিউস আর থেটিস, তাদের একটা পেইন্টিং, খুব বিখ্যাত একটা পেইন্টিং। দেখেন কিভাবে থেটিস জিউসের কাছে অনুনয় বিনয় করছে। এটা ওদের এনশিয়েন্ট গ্রিক কালচার। বাম হাত থাকবে হচ্ছে হাঁটুর উপরে, ডান হাত থাকবে হচ্ছে থুতনিতে। দিস ইজ দ্য কালচার, এনশিয়েন্ট গ্রিক কালচার অফ সাপ্লিকেশন। এইভাবে সাপ্লিকেট করে। কিভাবে বলছে দেখেন। আর এটার সাথে আমরা ম্যাচ করব হচ্ছে ওই যে অ্যাপোলোর প্রিস্ট অ্যাপোলোকে যে প্রার্থনা করলো, ওইটার সাথে আমরা তুলনা করব থেটিস জিউসের কাছে যে প্রার্থনা করছে। দেখেন কি সুন্দর করে বলছে, ফাদার জিউস, ইফ এভার আই হ্যাভ সার্ভড ইউ ওয়েল অ্যামং দ্য গডস বাই ওয়ার্ড অর বাই ডিড। অ্যাপোলোর প্রিস্ট যেমন অ্যাপোলোকে বলেছিল, আমি তোমাকে অনেক উপাসনা করেছি, আমার অনেক উপাসনার মধ্যে তোমার যদি একটা উপাসনা পছন্দ হয়ে থাকে তার বিনিময়ে। এখানেও কিন্তু একইভাবে থেটিস জিউসকে ওই একইভাবে বলছে, ফাদার জিউস, if ever I have served you well among the gods by word or by deed, grant me this wish. আমার হাজার হাজার লক্ষ লক্ষ কাজের মধ্যে, লক্ষ লক্ষ পুণ্যর মধ্যে, among the vastness of my virtue, আমার এত ভার্চুয়াস ডিড এর মধ্যে যদি if you like one deed, if ever I have served you well among the gods by word or deed, grant me this wish, please grant me, আমার এই প্রার্থনা পূরণ করো। কি কি প্রার্থনা? এই যে হাতে কাগজ কলম থাকলে লিখে রাখেন, give honor to my son, আমার ছেলের সম্মান, আমার ছেলেকে সম্মান দাও। give honor to my son, থেটিস জিউসের কাছে প্রার্থনা করছে, কাকুতি মিনতি করছে, অনুনয় বিনয় করছে, সাপ্লিকেশন এটাকে বলে। give honor to my son, আন্ডারলাইন লিখে রাখেন, he is already singled out for an early death. থেটিস জানে, থেটিস খুব ভালো করে জানে যে অ্যাকিলিস বেশি দিন বাঁচবে না। অ্যাকিলিস is already singled out for an early death, খুব দ্রুত অ্যাকিলিস মারা যাবে। and now Agamemnon, Lord of Men, has dishonored him. আমার ছেলে এমনিতেই বেশি দিন বাঁচবে না, তার মধ্যে অ্যাগামেমনন আমার ছেলেকে খুব নিষ্ঠুরভাবে অপমান করেছে। কিভাবে অপমান করেছে? এই যে he took his prize, war prize, medal of honor, আমার ছেলের medal of honor, pride, symbol of pride, he took my son's war prize, removed her in person, ব্রিসেইসকে নিয়ে নিয়েছে, and now he has her for himself. এটা আমার ছেলের জন্য অনেক বড় অপমান। এই অপমান মৃত্যুর চেয়েও জঘন্য, মৃত্যুর থেকেও কষ্টের। বলছে আমার ছেলেকে সম্মান দাও, বাট ইউ অ্যাট লিস্ট ডু হিম অনার। জিউসের কাছে প্রার্থনা করছে, আমার ছেলেকে একটু সম্মান দাও। অলিম্পিয়ান জিউস ওয়াজ ইন কাউন্সিল। এরপরে আন্ডারলাইন করে দিচ্ছি, লিখে রাখেন, let the Trojans have the upper hand till the Greeks pay back my son and increase the honor in which he is held. বলছে আমার ছেলে যতদিন না পর্যন্ত যুদ্ধক্ষেত্রে ফিরবে, আমার ছেলে যতদিন না পর্যন্ত ফিরবে ততদিন পর্যন্ত let the Trojans have the upper hand, ট্রোজানরা জিততে থাকবে। যত ছোট ছোট যুদ্ধ হবে গ্রিকরা হারতে থাকবে, ট্রোজানরা জিততে থাকবে। until Greeks pay back my son and increase the honor in which he is held. বলছে আমার ছেলে যতদিন পর্যন্ত না তার যোগ্য সম্মান পাবে ততদিন পর্যন্ত গ্রিকরা যেন হারতে থাকে। আমার ছেলে যতদিন না পর্যন্ত তার ক্ষতিপূরণ পাবে, তার হারানো সম্মান ফিরে পাবে, ততদিন পর্যন্ত Agamemnon will suffer, the army of Agamemnon will suffer,
অ্যাগামেমননের দল হারতে থাকবে, হারতেই থাকবে। এইটা ছিল অ্যাকিলিসের প্রার্থনা থেটিসের মাধ্যমে। এখন থেটিস দেখেন, আমরা আরেকটা, যদিও থেটিস এখানে আমরা জানি সি গডেস, সি নিম্ফ, বাট থেটিস কিন্তু এখানে আমরা এখানে আবার বেসিক হিউম্যান ইমোশনে ফেরত আসি, জাস্ট লাইক প্রিস্ট ক্রাইসিস। অ্যাপোলোর প্রিস্ট যেরকম একজন ডেসপারেট ফাদার, আমরা থেটিসকে পাচ্ছি আ ডেসপারেট মাদার। আমাদের ডেসপারেট ফাদার ক্রাইসিস তার মেয়ের জন্য সবকিছু বিলিয়ে দিচ্ছে, বলছে যে আমার মেয়েকে ফেরত দাও, বদলে তুমি যা খুশি নিয়ে নাও, এই রাজ্যে লুটপাট করে নিয়ে নাও, যা খুশি নিয়ে নাও, কিন্তু আমার মেয়েকে ফেরত দাও। মানে ডেসপারেট ফাদার কতখানি ডেসপারেট, তার কাছে মেয়ের মূল্য সবচেয়ে বেশি, অন্য সবকিছু পরে। এখানে উই ফাইন্ড অ্যানাদার ডেসপারেট মাদার, যার কাছে তার ছেলের সম্মান সবচেয়ে বড়, ছেলের সম্মান তার কাছে সবচেয়ে বড়। এই জন্য যদি হাজার হাজার গ্রিক মারা যায়, এই জন্য যদি হাজার হাজার গ্রিক সৈন্য যদি মারাও যায়, তাতে তার কিছু যায় আসে না। থেটিসের কাছে প্রায়োরিটি হচ্ছে দ্য অনার অফ হিজ সান হু ইজ মার্কড ফর অ্যান আর্লি ডেথ। মা হচ্ছে ডেসপারেট যে আমার ছেলেকে তো আমি বাঁচাইতে পারবো না, খুব তাড়াতাড়ি আমার ছেলে মারা যাবে, এটা আমি ঠেকাতে পারবো না, তাই আমার ছেলে যতদিন বেঁচে থাকে ততদিন যেন সম্মানে বেঁচে থাকে, ততদিন যেন ভালো করে সম্মানের সাথে মাথা উঁচু করে বেঁচে থাকে। মা এতটাই ডেসপারেট ছেলের জন্য। এখানে আমরা ওই প্রিস্ট অফ অ্যাপোলো ক্রাইসিস, তার মধ্যে যে বেসিক হিউম্যান ইমোশনটা দেখেছিলাম, অ্যাংজাইটি ফর দ্য সেফটি অফ ডটার, এখানে আমরা পাচ্ছি অ্যাংজাইটি অফ থেটিস ফর অ্যাকিলিসাস অনার। অ্যাকিলিস যাতে যোগ্য সম্মান পায়, এই জন্য থেটিস সবকিছু করতে রাজি, আর ডেসপারেট মাদার। তাহলে আজকে আমরা শেষ করে দেই। এই যে এটুকু তো অলরেডি পড়লাম যে থেটিস সাপ্লিকেটস দ্য রিল্যাক্টেন্ট জিউস এন্ড কনভিন্সেস হিম, তাকে পারসুয়েট করে, রাজি করে, টু মেক দ্য গ্রিকস স্টার্ট লুজিং, that will force them to take Achilles back with due compensation and return of Briseis. এরপরে কি হয়, লাইন 531 to 611, Zeus quarrels with his wife Hera, জিউসের সাথে তার ওয়াইফ হেরার ঝগড়া হয়। কেন ঝগড়া হয় এটা আমরা নেক্সট ক্লাসে জানবো। Who supports the Greeks? Hephaestus restores the peace and the gods turn to feasting and song. আচ্ছা, এই পার্টটা আমরা নেক্সট ক্লাসের সাথে ই করে পড়ে নিব। আজকে হচ্ছে আমাদের ফোকাস ছিল এইটাই, স্টাডি অফ বুক 1, যাকে আমরা বলছি প্লেগ অ্যান্ড রাথ। প্লেগ আমরা অলরেডি দেখলাম, দ্য প্লেগ অফ অ্যাপোলো। এরপরে আমরা দেখলাম রাথ অফ অ্যাকিলিস। এই দুইটাই হচ্ছে মেইন ফোকাস অফ দিস বুক। এখন ক্লাস শেষ করার আগে আমরা একটু নিজেদেরকে জিজ্ঞেস করি, ক্যান উই রিলেট আওয়ারসেলফস টু দ্য ন্যারেটিভ? আমরা কি এখন এই স্টোরির সাথে নিজেদেরকে রিলেট করতে পারি? ডাজ ইট টাচ আওয়ার হার্ট? এই কোয়েশ্চেন দুইটা যদি আমরা আগের তিনটা টপিকের সাথে, যেমন আওয়ার ফোকাস, we will try to discern, এটা আমাদের উদ্দেশ্য ছিল বেসিক হিউম্যান ইমোশনস, পোর্ট্রায়াল অফ হিউম্যান রিলেশনশিপ, পিকচার অফ ব্রড হিউম্যান লাইফ। আমরা আমাদের বুক 1 এ চেষ্টা করলাম এই ফিচার্স অফ ক্লাসিসিজম, ক্লাসিক লিটারেচারের বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করা। আর মাঝখানে আমরা কিছু ক্যারেক্টার পেলাম, ক্যারেক্টারের মধ্যে অ্যাগামেমনন, অ্যাকিলিস, থেটিস, জিউস, অ্যাপোলো, আর আমাদের নতুন একটা ক্যারেক্টার পেয়েছি, সেটা হচ্ছে দ্য প্রিস্ট অফ অ্যাপোলো। কি ঘটে, আর হচ্ছে দুজন ডেসপারেট প্যারেন্টস পেলাম আমরা, যাদের কাছে নিজেদের ছেলে মেয়েদের গুরুত্বই সবচেয়ে বেশি, নিজেদের ছেলে মেয়ের ভালোর জন্য তারা অন্য সবকিছু বিসর্জন দিতে রাজি।
এই হচ্ছে আজকে আমাদের ফোকাস ছিল, দ্যাট ওয়াজ দ্য ফোকাস অফ টুডেস ক্লাস, আওয়ার লেকচার 2 বুক 1 অ্যানালিসিস। আপনারা এইভাবে আপনাদের পিডিএফটা আমি দিয়ে দেবো, এই যে বইটার পিডিএফটা যেটা থেকে আজকে আমরা পড়লাম, এটার পিডিএফ আপনাদের দিয়ে দিব। এই বইটাতে দেখবেন প্রতিটা চ্যাপ্টার, প্রতিটা বুকের শুরুতে সুন্দর করে এই যে আমাদের পাওয়ার পয়েন্টে যেরকম সামারিটা দিলাম, কোন লাইন থেকে কোন লাইন কি কি আছে, যেমন লাইন 1 থেকে 7, 8 থেকে 52, এরকম লাইন ওয়াইজ সামারি পাবেন বইয়ের প্রতিটা চ্যাপ্টারের শুরুতে। সেটা পড়ে একটা প্রিপারেশন নিয়ে তারপর আপনারা ভিতরে যাবেন। তবে বুক 1 চ্যাপ্টার 1টা, হ্যাঁ বলেন। স্যার অ্যাকিলিসের মা যে জানে সে খুব তাড়াতাড়ি মরে যাবে, তাহলে স্যার ও গডের কাছে অ্যাকিলিসের যেন আরো বেশি দিন বাঁচে ওইটা না চেয়ে ওর রেসপেক্টটা কেন চাইছে? অ্যাকিলিস মারা যাবে এটা হচ্ছে ডিসাইডেড বাই ফেট, এটা কেউ চেঞ্জ করতে পারবে না, স্বয়ং জিউসও না। এটা পরবর্তীতে আমরা যখন ফেট নিয়ে পড়বো তখন জানতে পারবো যে এটা হচ্ছে আনচেঞ্জেবল। কিছু কিছু জিনিস আছে পরিবর্তন করা যায় না, ডিসাইডেড বাই ফেট, decided by spinning fate. Even Zeus is not strong enough to handle fate differently. এটা হচ্ছে ফেট, একদম চিরস্থায়ী, একদম সিলড, যে অ্যাকিলিস মারা যাবেই। এখন সেই জন্য ডেসপারেট মা বলছে, যা যেহেতু আমার ছেলেকে আমি বাঁচাতে পারবো না, যেহেতু কোনোভাবেই আমার ছেলেকে বাঁচাতে পারবো না, অতএব শেষ কাজ যেটা করতে পারি, আমার ছেলের যতদিন বাঁচে আমার ছেলে যেন ভালোভাবে বাঁচে। আপনারা বুক 1টা আরো মন দিয়ে পড়েন, বুক 1টা খুবই ইম্পর্টেন্ট, আমাদের অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেন যাই বলেন, বুক 1টা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা যে ক্যারেক্টার গুলোর কথা ডিসকাস করলাম এগুলো ভালো করে ডিসকাস করেন। আর এখানে আমরা যেভাবে বেসিক হিউম্যান ইমোশনস খোঁজার চেষ্টা করলাম, একইভাবে আপনারা বুক 2 এভাবে অন্যান্য বইগুলোতেও আমরা চেষ্টা করব হিউম্যান ইমোশনস বের করতে, কি কি ইমোশনস এখানে পাচ্ছি, হিউম্যান রিলেশনশিপ, যেমন আজকে আমরা কি কি রিলেশনশিপ পেলাম, ফাদার ডটার রিলেশনশিপ পেলাম, মাদার সান রিলেশনশিপ পেলাম, এই দুটা ছিল আমাদের ফোকাস। আর ব্রড হিউম্যান লাইফ, হিউম্যান লাইফ এখানে আমরা কি, যেমন ঝগড়া, কোয়ারেল হলো, এটাও কিন্তু আমাদের হিউম্যান লাইফের একটা অংশ, প্রতিফলন। তারপরে বাবা মেয়ের জন্য সব বিসর্জন দিয়ে দিচ্ছে, এটাও হিউম্যান লাইফের একটা পোর্ট্রায়াল। মা ছেলের জন্য ছুটে যাচ্ছে, আমাদের জীবনে, আমাদের বাস্তব জীবনে তার দেবতাদের কাছে যায় না, দেখা যায় বাবা মা যাদের কাছে গেলে লাভ হয় তাদের কাছে ছুটে যায়, জাস্ট টু এনশিওর দ্য সেফটি অ্যান্ড ওয়েলবিং অফ দেয়ার চিলড্রেন। মানে আজকে আমরা চেষ্টা করলাম এই 3টা পয়েন্ট এর উপর ভিত্তি করে বুক 1 অ্যানালিসিস করতে। এইভাবে আপনারা চেষ্টা করবেন। নেক্সট ক্লাসে, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে সোমবার, নেক্সট ক্লাস হচ্ছে মানডে। মানডেতে আমি আপনাদের সামনে একটা চয়েস রাখবো, সেটা হচ্ছে আমি 5টা থেকে একটা ক্লাস তো রাখলামই, 5টা থেকে একটা ক্লাস তো হবেই, আমি অ্যাকচুয়ালি 3:30 থেকে 3:30 বা 3:45 থেকে আমি শুরু করব। আপনাদের যাদের প্রবলেম 5টা থেকে, তারা 3:30টায় আমার সাথে জয়েন করতে পারেন, গুগল মিটে আমি থাকবো। বুঝতে পারছেন আপনারা? ইয়েস স্যার। জি স্যার। আপনাদের যাদের 5টার সময় সমস্যা তারা 3:30টায় আমার সাথে জয়েন করতে পারেন। আমি 5টার সময় তো অবশ্যই ক্লাস নেব, কোনো সমস্যা নাই, 3:30টায় আমি আসবো। যদি আপনাদের 5টায় কোনো প্রবলেম থাকে তাহলে 3:30টায় জয়েন করবেন, আর 3:30টায় না পড়লে 5টায় তো আমি আছি, কোনো সমস্যা নেই। নেক্সট ক্লাসে আমাদের লেকচার 3 আমরা ফোকাস করব হচ্ছে চ্যাপ্টার 6। সেখানেও আমরা আজকে যেভাবে চ্যাপ্টারটা পড়লাম, প্রতিটা চ্যাপ্টার অ্যানালিসিস লাইন বাই লাইন যাওয়ার চেষ্টা করলাম যতদূর সম্ভব। সব তো আর পড়া সম্ভব না, আমাদের ফোকাস অনুযায়ী, যেটা আমাদের ফোকাস, ওই ফোকাস অনুযায়ী আজকে যেরকম ভিত্তিতে এই বেসিক ইমোশনস, পোর্ট্রায়াল অফ হিউম্যান রিলেশনশিপস, পিকচার অফ ব্রড হিউম্যান লাইফ,
এই তিনটার উপর ভিত্তি করে আজকে যেমন আমরা পড়লাম, বোঝার চেষ্টা করলাম, একইভাবে এই ভিত্তিতে আমরা চলে যাব বুক 6 এ, চ্যাপ্টার 6 যেটা আমরা বলি বুক 6 এ। আজকে যেভাবে পড়লাম একইভাবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সব ঠিক থাকলে আমরা বুক 6 পড়ব। আপনারা খুব মন দিয়ে বুক 1টা পড়েন। যদি কোনো রকম কোনো জায়গায় যদি কনফিউশন থাকে আমরা ডিসকাস করব নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস সোমবার দিন 3:30 থেকে শুরু করব। 3:30 থেকে 5টা পর্যন্ত একটা, 3:30 থেকে 5টার আগ পর্যন্ত একটা, তারপর 10 মিনিট গ্যাপ দিয়ে 5টা থেকে আবার শুরু করব। ঠিক আছে? আপনার যখন সুবিধা তখন আসবেন। 3:30 থেকে আমরা 6:30 পর্যন্ত 3 ঘন্টা আমি থাকবো। আপনার ফার্স্ট পিরিয়ড, 2টা পিরিয়ড ভাগ করে দিলাম, 3:30 থেকে 5টা, আবার 5টা থেকে 6:30। আপনার যখন সুবিধা হবে আসবেন। আর এই আজকের সব মাল মশলা, এই পিডিএফ বই, তারপর স্লাইড সবকিছু অ্যাভেলেবল থাকবে। আপনারা চোখ নজর বুলান, ভালো করে পড়েন, কোনোটা বুঝতে সমস্যা হলে আমাকে জানাবেন। ঠিক আছে? ওকে স্যার। আপনারা নাম, Yes, sir. আইডি, ব্যাচ চ্যাট বক্সে দিয়ে দেন, যারা এখনো দেন নাই দিয়ে দেন। আর হচ্ছে ক্লাস 6 আপনারা তো মোটামুটি জানেন কে কে আছে কে কে নাই, একটু কষ্ট করে সবাইকে অ্যাড করে নেবেন। ঠিক আছে? আর হচ্ছে আপনাদের সুবিধার জন্য আমি আমাদের রেকর্ডিং ক্লাসটা ইউটিউবে দিয়ে দিই, যাতে আপনারা কম মেগাবাইট খরচ করে দেখতে পারেন। ইউটিউবে দিয়ে দিব, ইউটিউব থেকে আপনারা দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরেও যদি কোনো রকম সমস্যা থাকে আমাকে নক করবেন, আমাকে জানাবেন। আর আপনার পরিচিত সবাই যেন মোটামুটি ক্লাসে ট্রাই করে অ্যাটেন্ড করার জন্য। ঠিক আছে? তাহলে আপনাদের সাথে আমার দেখা হবে পরের সোমবার 3:30 থেকে। আমি 2টা সেকশন তো আমাদের ক্লাসিক্স এর। ফার্স্ট সেকশন আমি নেব হচ্ছে, মানে আপনাকে আমি একদম বাধ্য করছি না যে আপনাকে 3:30টাই আসতে হবে বা 5টাই আসতে হবে। হয় আপনি 3:30টা জয়েন করবেন অথবা 5টাটা জয়েন করবেন। আর আপনার যদি শরীরে যথেষ্ট মেদ, চর্বি, তেল থাকে তাহলে আপনি 3 ঘন্টাই আমার সাথে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। চেক করলেন, দেখলেন যে আমি কি 2 সেকশনে একই রকম পড়াই কিনা। ঠিক আছে? যদি আপনার যথেষ্ট তেল থাকে দেখবেন। ঠিক আছে? কোনো রকম সমস্যা হলে আমাকে জানাবেন। টেক কেয়ার, ভালো থাকেন সবাই। তাহলে আজকের মতো ঠিক আছে, ভালো থাকেন তাহলে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।